তো কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা যেখানে আমাদের সার্ভার পুরোপুরি ডাউন হয়ে গেছিল, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করছি। এটা ছিল কোশ্চেন ছিল, বলেছিল যে দ্য কারেক্ট সেট ফর 4 কোয়ান্টাম নাম্বারস ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ রুবিডিয়াম অ্যাটম ইজ। আমাকে রুবিডিয়াম অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার সেটটা কি হবে সেটা বার করতে বলেছিল। তো রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার দিয়েছিল, তো রুবিডিয়ামকে অ্যাটমিক নাম্বার যেহেতু 37, রুবিডিয়াম আমাকে যেহেতু ভ্যালেন্স ইলেকট্রন বার করতে হবে, তো ভ্যালেন্স ইলেকট্রনের গল্প আমরা পড়েছি যে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে তার আগের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, মানে নোবেল গ্যাস আছে, ওই নোবেল গ্যাসের অ্যাটমিক কনফিগারেশনটা বাদ দিলে যে কটা ইলেকট্রন পড়ে থাকে সেটা হয় আমার কি ভ্যালেন্স ইলেকট্রন। তো রুবিডিয়ামের আগের যদি ইয়ে বার করিস মানে নোবেল গ্যাস, তাহলে সেটা হয় ক্রিপ্টন। রুবিডিয়ামের 37টাকে যদি সাজাস তাহলে সাজাতে পারিস এইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 5s1, যার মধ্যে 1s2 থেকে 4p6 অব্দি এই যে 36টা ইলেকট্রন আছে, এইটা ক্রিপ্টনের ইলেকট্রনিক কনফিগারেশন। তো ডাইরেক্ট এইটা লিখে 5s1 লিখতে পারিস, অথবা এইটা যেটা লিখেছি রুবিডিয়াম 37 ক্রিপ্টন 36 5s1 এটাও লিখতে পারিস। যার মধ্যে এই যে ক্রিপ্টনের কনফিগারেশন যে 36টা ইলেকট্রন, এটা হচ্ছে ইনার ইলেকট্রন, আর যেটা পড়ে আছে 5s1 এটা হচ্ছে আমার কি ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের কনফিগারেশনটা হচ্ছে 5s1। বললাম কিছুক্ষণ আগে ইনার ইলেকট্রন বলতে যে মূল এলিমেন্টটা ভাবছি সেই এলিমেন্টের আগের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, তো রুবিডিয়ামের আগের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রুবিডিয়াম, সেই রুবিডিয়ামের 36টা ইলেকট্রন, সেই 36টা হচ্ছে আমার ইনার ইলেকট্রন। তো 37টার মধ্যে 36টা যদি ইনার ইলেকট্রন হয়, আর একটা যেটা পড়ে আছে 5s1 যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার কি, যেটা পড়ে আছে 5s1 সেটা হচ্ছে আমার ভ্যালেন্স ইলেকট্রন। এবার নাম্বার অফ ইলেকট্রন বার করতে বলেনি, আমাকে সেট অফ কোয়ান্টাম নাম্বার চাইবে। তো 5s1 n তাহলে কত, n হচ্ছে 5, s কত, s বুঝতে পারছিস 5s1 এটা বোঝাচ্ছে, 5s টা বোঝাচ্ছে আমার কি, 5s টা বোঝাচ্ছে আমার সেল আর সাবসেলের সংখ্যা। তো 5 হচ্ছে আমার কি বোঝাচ্ছে, 5 বোঝাচ্ছে n সমান হচ্ছে 5, মানে 5 নম্বর সাবসেল। s কি বোঝাচ্ছে, l এর ভ্যালু তাহলে কত, s l সমান জানি spdf l = 0 1 2 3, তাহলে l এর ভ্যালু কত, l এর ভ্যালু হয়ে গেল আমার 0, তাহলে 5,0 পেয়ে গেলাম। এবার l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু কত হয়, l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0ই হয়, m এর ভ্যালু -l টু +l হয়, -0 +0 বলে তো কিছু হয় না, 0ই হয়। তাহলে n এর ভ্যালু 5 পেয়ে গেলাম, l এর ভ্যালু 0 পেয়ে গেলাম, m এর ভ্যালু 0 পেলাম। আর s স্পিনের ভ্যালু কত হবে, আইদার প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে। তো আমাকে দেখতে হবে যে তাহলে n এর ভ্যালু 5 0 0, আমরা কি করে কোনো একটা ইলেকট্রনকে অ্যাড্রেস করি, n l m s দিয়ে। তো 5 l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, s এর ভ্যালু হাফ অথবা মাইনাস হাফ, তো যে কোনো একটা হবে। তো 5 0 0 কোথায় অপশন আছে, 5 0 0 এক নম্বর এ নম্বর অপশন আছে, তাই এ অপশন হয়ে যাবে আমার কারেক্ট অপশন। আর কোথাও দেখ 5 0 0 নাই, এখানে বি অপশনে 5 1 0 আছে, সি অপশনে 5 1 1 আছে, ডি অপশনে 5 0 1 আছে, তাহলে 5 0 0 একমাত্র এ অপশনই আছে, তাহলে এই অপশনটা হয়ে যাবে কারেক্ট অপশন। তো এটা গেল ভ্যালেন্স ইলেকট্রনের আমাকে 4টে কোয়ান্টাম নাম্বার বার করতে বলেছিল। কারো কোনো ডাউট আছে কোশ্চেনটায় তো বলতে পারো, এই কোশ্চেনটায় কারো কোনো ডাউট আছে? হ্যালো, শোনা যাচ্ছে ভয়েস আমার? ক্লিয়ার দাদা, ক্লিয়ার। ওকে ফাইন, ক্লিয়ার দাদা। নেক্সট কোশ্চেন বলেছে দ্য নাম্বার অফ রেডিয়াল নোডস অফ 3s and 2p অরবিটালস। রেডিয়াল নোডের ফর্মুলা আমরা পড়ে এসেছি, রেডিয়াল নোডের ফর্মুলা কি হয়, রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোডের ফর্মুলা হয় n - l - 1, আগের দিন পড়েছি, তার আগের দিনও পড়েছি এবং অঙ্কও করেছি। তো 3s বলতে n এর ভ্যালু কত, 3s এ n এর ভ্যালু হচ্ছে 3, এটুকু তো জানো, n এর ভ্যালু 3। আর s বলতে কি বোঝাচ্ছে, s বলতে বোঝাচ্ছে l এর ভ্যালু কত, s বলতে বোঝাচ্ছে l এর ভ্যালু 0। তাহলে 3s এর যদি বার করিস তাহলে n - l - 1, তো 3 - 0 - 1 তার মানে 2 হয়ে গেল। 3s এর জন্য তাহলে রেডিয়াল নোডের ভ্যালু হচ্ছে 2। আর 2p এর জন্য যদি বার করিস, 2p তে n এর ভ্যালু কত, 2p তে n এর ভ্যালু 2, আর p বলতে l এর ভ্যালু কত, p বলতে l এর ভ্যালু 1। তাহলে বসিয়ে দে, কারণ আমরা ফর্মুলা জানি যে s p d f, l এর ভ্যালু কত হয় 0 1 2 3, তাহলে p এর জন্য l এর ভ্যালু কত, p এর জন্য l এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বসিয়ে দাও 3 মাইনাস সরি 2, n এর জায়গায় 2, n এর জায়গায় 2 বসালাম, l এর জায়গায় কত, p বলতে 1 বসিয়ে দিলাম, আর 1 এর জায়গায় 1, তাহলে 2 - 1 - 1 মানে 0। তাহলে 3s এর জন্য রেডিয়াল নোডের ফর্মুলা, জাস্ট রেডিয়াল নোডের যে ফর্মুলাটা জানতাম সেটা বসিয়ে দিলাম, n - l - 1, n টা তো দেখেই বুঝে গেলাম 3s এর 3 আর 2p 2, আর s এর জন্য l এর ভ্যালু একবার হলো 0 আর p এর জন্য l এর ভ্যালু একবার হলো 1, নিয়ে 3s আর 2p এর জন্য তাহলে রেডিয়াল নোডের ভ্যালু 2 আর একটা হলো 2 আর একটা হলো 0, তাহলে आंसर হয়ে যাবে a 2,0। তাহলে বোঝা গেল, এগুলো সব আইআইটি 2005 মানে জি 2005 এ এসেছে।
বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? রেডিয়াল লোড নিয়ে কারো কোনো ডাউট আছে? না দাদা। ওকে, তো এই কোশ্চেন এর আগেও করেছি রেডিয়াল লোড। এবার নেক্সট কোশ্চেন বলেছে কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট অফ ক্রোমিয়াম অ্যাটম, দ্য নাম্বার অফ ইলেকট্রনস উইথ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L is equal to 1 and 2 are respectively। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যার L is equal to 1 আর 2 এর কার হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এখনই কিছুক্ষণ আগে পড়লাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কোনগুলো দিয়ে ডিনোট করে? S P D F। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 আর 2 চেয়েছে, মানে L is equal to কত হবে? 0 1 2 3। তাহলে পি এর জন্য আমাকে একবার দেখতে হবে, আর 1 2 বলতে ডি এর জন্য একবার দেখতে হবে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলতে এল 1 এর জন্য কটা ইলেকট্রন সেটা বার করতে হবে, আর এল 2 তে কতগুলো ইলেকট্রন। তো আমাকে ক্রোমিয়ামের যে কনফিগারেশন আছে সেই ক্রোমিয়ামের কনফিগারেশনে ঢুকতে হবে। তো ক্রোমিয়ামের কনফিগারেশন বলতে ক্রোমিয়ামের 24টা ইলেকট্রন আছে, এই কনফিগারেশনটা আমরা পড়েছি। সেখানে কোথায় কোথায় পি আর কোথায় কোথায় ডি আছে সেটাকে আমাকে লোকেট করতে হবে। তো ক্রোমিয়ামের যদি তোরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখিস কি আছে, 1s2 2s2 2p6 1s2 2s2 2p6 3s2, তারপরে কি হয় 3s2 3p6, তারপরে হচ্ছে 3d আছে 3d5 আর 4s1। এটাই ক্রোমিয়ামের কনফিগারেশন। তো এখানের মধ্যে আমি কোন কোনগুলো নেবো? আমাকে বলেছে যার যার L is equal to 1 আর L is equal to 2। L is equal to 1 বলতে যেখানে যেখানে p আছে আর যেখানে যেখানে d আছে সেগুলোকে আমি দেখবো। তো এখানে যে কোথায় কোথায় p আছে সেটা আমি খুঁজবো। এখানে p আছে কোথায় দেখতে পাচ্ছি, এখানে p আছে এই 2p তে, তাহলে 2p তে নেবো। আর কোথায় p আছে, এখানে 3p তে p আছে নেবো, আর 3d তে d আছে এটা নেবো। তাহলে এই 2p6 এটা বোঝাচ্ছে L is equal to 1 কোয়ান্টাম নাম্বার, 3p6 এখানেও এইটা বোঝাচ্ছে L is equal to 1 কোয়ান্টাম নাম্বার, আর এই যে 3d5 এইটা বোঝাচ্ছে কি আমার L is equal to 2 কোয়ান্টাম নাম্বার। তাহলে এই তিনটেকে আমি লিখবো। কেন? আমাকে L is equal to 1 আর L is equal to 2 এর জন্য আমাকে ইলেকট্রন বার করতে বলেছে। তাই 2p তে কটা ইলেকট্রন আছে? 6টা, তাই 2p6 লিখেছি। 3p তে কটা আছে? 6টা। তো এইটা বোঝাচ্ছে L is equal to 1 এর জন্য বটে, p টা বোঝাচ্ছে L is equal to 1 আর d টা বোঝাচ্ছে L is equal to 2। বোঝাচ্ছে? তাহলে L is equal to 1 এর জন্য ইলেকট্রন কটা? এই 6টা, এই 6টা 12টা। তাহলে L is equal to 1 এ ইলেকট্রন সংখ্যা কটা? 12টা। আর L is equal to 2 তে d এর মাথায় কটা ইলেকট্রন আছে? 5টা, তাহলে 5টা। তাহলে অ্যানসার হয়ে যাবে কি 12 and 5। L is equal to 1 এর জন্য ইলেকট্রন হচ্ছে 12টা, L is equal to 2 এর জন্য ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে অ্যানসার হয়ে যাবে 12,5। বোঝা গেল? হ্যাঁ না না? কারো কোনো ডাউট বলতে পারো। প্রথমে আমাকে L is equal to 1 এর জন্য যে সাবসেল সেটাকে আইডেন্টিফাই করলাম। L is equal to 1 হলে p সাবসেল হয়। p সাবসেলে দেখলাম p সাবসেল এরকম কটা আছে? দুটো আছে, একটা হচ্ছে 2p6 একটা হচ্ছে 3p6। তাহলে কটা ইলেকট্রন টোটাল? 6 6 12টা। তাহলে L is equal to 1 এর জন্য ইলেকট্রন সংখ্যা 12টা হয়ে গেল। তারপর L is equal to 2 এর জন্য কোন সাবসেল হয়? L is equal to 2 হলে d সাবসেল হয়। d সাবসেল এখানে কটা আছে? একটাই আছে 3d5। তাহলে d এর মাথায় কটা ইলেকট্রন আছে? 5টা আছে, তাহলে 5টা হয়ে যাবে। তার জন্য L is equal to 1 জন্য 12টা ইলেকট্রন, L is equal to 2 এর জন্য 5টা ইলেকট্রন। বোঝা গেল? বিপুল, মানি, যারা যারা আছিস, আকাশ, হ্যাঁ দাদা। সর ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে বলেছে ইন ক্রোমিয়াম অ্যাটম হাউ মেনি ইলেকট্রনস হ্যাভিং জিরো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার আমাকে ক্রোমিয়ামেই বার করতে বলেছে জিরো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। জিরো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলতে কি? L is equal to 0। তো L is equal to 0 কোন সাবসেলের হয়? L is equal to 0 কোন সাবসেলের হয়? S সাবসেলের। আমরা পড়ে এসেছি S P D F 0 1 2 3, তো S সাবসেলের। ভেরি গুড। তো আমি দেখবো যে S সাবসেল ক্রোমিয়ামে কোথায় কোথায় আছে। তো কিছুক্ষণ আগেই করলাম। S সাবসেল কোথায় কোথায় আছে ক্রোমিয়ামে? কিছুক্ষণ আগে ক্রোমিয়ামের কনফিগারেশন লিখেছি। দেখ 1s2 এ একটা S সাবসেল, সরি দাঁড়া, এই দেখ 1s2 এটা একটা S সাবসেল, 1s2 এটা একটা S সাবসেল, 2s2 এটা একটা S সাবসেল, আর 3s2 এটা একটা সাবসেল। তিনটে আমার S আছে, একটা হচ্ছে 1s2, একটা হচ্ছে 2s2, একটা 3s2। তাদের ইলেকট্রন সংখ্যা কত? 1s এর মাথায় দুটো, 2s এর মাথায় দুটো, 3s এর মাথায় দুটো। তা তিনটে দুটো দুটো দুটো, তাহলে 6টা টোটাল। তাহলে অ্যানসার আর একটা আছে, সরি 4s1 আছে, সরি এখানে 4s1 আছে, 4s1 আর একটা। তাহলে 3 দুগুণ 6 আর 4s এর মাথায় একটা, 7টা। তো টোটাল ইলেকট্রন কটা? L is equal to 0 ইলেকট্রন সংখ্যা, L is equal to 0 ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1s2 2s2 2 3s2 1 আর 4s এর 1। তাহলে 3 দুগুণ 6 একে 7, তাহলে টোটাল ইলেকট্রন হয়ে যাবে 7টা। কার জন্য? যখন আমার L is equal to 0, সেই L is equal to 0 তে আমার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 7টা। ক্লিয়ার? কারো কোনো ডাউট বলতে পারো? আচ্ছা, বলেও দিয়েছিল জিরো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, নেক্সট
নেক্সট এখানটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, যদিও এই জায়গাটা আমি পড়িয়েছি একবার, তবু আর একবার রিপিটেশনের জন্য জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন আমি পড়িয়েছিলাম। তো ইলেকট্রনকে আমরা যখন পেসে লোকেট করতে চাই, ঠিক আছে, ইলেকট্রনকে যখন আমরা পেসে লোকেট করতে চাই, তখন আইদার আমি তিনটে কোঅর্ডিনেট ইউজ করি এক্স ওয়াই জেড, অথবা আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করি। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বলতে r থিটা ফাই দিয়ে ডিনোট করি। মানে এই যে এ পয়েন্ট আছে, এই এ পয়েন্টটাকে আমি লোকেট করব, তাহলে আইদার আমি এক্স ওয়াই জেড দিয়ে ডিনোট করতে পারি, লোকেট করতে পারি, অথবা r থিটা ফাই, এটা আমরা পড়ে এসেছি, এটা দিয়ে ডিনোট করতে পারি, তাই তো। তো আমি ধরে নিচ্ছি যে এ পয়েন্টটাকে আমি লোকেট করব, তো r থিটা ফাই দিয়ে যখন r থিটা ফাই দিয়ে যখন আমি লোকেট করতাম, তখন কি করতাম, অরিজিন থেকে এ অবধি একটা লাইন টেনে দিতাম, এই অরিজিন থেকে এ অবধি একটা লাইন টেনে দিতাম, এই যে পয়েন্টে লোকেট করছি তার নাম দিয়ে দিতাম r। এবার এই আরটা কি করে লোকেট করতাম না, বলতাম জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল আর এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল করে আছে, এইভাবে আমি ওই এ পয়েন্টটাকে লোকেট করতাম, ঠিক আছে। তো এটা আমরা অলরেডি পড়ে এসেছি, এবং তার রিলেটেড যে শোডিঙ্গার ইকুয়েশন হয়, সেই শোডিঙ্গার ইকুয়েশনটাও আমরা পড়ে এসেছি। এই বেসিক শোডিঙ্গার ইকুয়েশনটা তোদেরকে মনেও রাখতে হবে। এবং তারপরে যেটা পড়েছিলাম যে এই যে সাইটা, এই যে সাই মানে ওয়েভ ফাংশন যেটা আমরা বলছি, তার দুটো পার্ট হয়, একটা রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। যার মধ্যে রেডিয়াল পার্ট বলতে কোনটা, এই আর্টটা, এই যে রেডিয়াল আর্টটা হচ্ছে রেডিয়াল পার্ট, আর থিটা আর ফাইটা হচ্ছে আমার কি, থিটা আর ফাইটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। এই রেডিয়াল পার্টটা কি ডিনোট করে না, এই রেডিয়াল পার্টটা অরবিটালের যে সাইজ হবে সেই সাইজটাকে ডিনোট করে, আর ওই থিটা আর ফাই যে অ্যাঙ্গুলার পার্টটা আছে সেটা কি ডিনোট করে, সেটা শেপটাকে ডিনোট করে, ঠিক আছে। এবার রেডিয়াল পার্টটাকে আমি কখনো, রেডিয়াল পার্টটাকে কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে। তো সাই ইজ ইকুয়াল টু আমরা জানি r, r, যার মধ্যে এই রেডিয়াল পার্টটাকে রেডিয়াল ওয়েভ ফাংশন বলা হয়। যখন এটাকে বোথ সাইড স্কোয়ার করে দিই, তখন সেটাকে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বলা হয়। যখন তার সাথে 4 পাই r স্কোয়ার dr গুণ করে দিই, তখন সেটাকে বলা হয় রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই তিনটে জিনিস আমরা পড়েছিলাম, যে সাই ইকুয়াল টু r, এটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন, যখন স্কোয়ার করে দিচ্ছি তখন রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, যখন তোর সাথে ভলিউম গুণ করে দিচ্ছি মানে 4 পাই r dr, তখন সেটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই তিনটে জিনিস এর আগে আমরা পড়ে এসেছি। আর এই সাইয়ের কিছু লিমিটেশন ছিল, যেগুলো আমি এই গ্রাফগুলো এর আগেও দেখিয়েছি এর আগের ক্লাসে, যে সাই সবসময় কি হতে হবে, এখানে কোনো লিমিটেশনই মানছে না, এই চারটে লিমিটেশনই, তিনটে লিমিটেশনই ফেল করছে। যে সাইয়ের লিমিটেশন কি ছিল, যে সাই শুড বি কন্টিনিউয়াস, সাই শুড বি সিঙ্গেল ভ্যালুড, আর সাই শুড বি ফাইনাইট, মানছে না। তো সাইয়ের দুটো পার্ট কিছুক্ষণ আগেই বললাম, যে রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট। রেডিয়াল পার্ট অরবিটালের সাইজ ডিপেন্ড করে, যেটা হচ্ছে 8টা, আর অ্যাঙ্গুলার পার্ট শেপ ডিপেন্ড করে, যেটা হচ্ছে থিটা আর ফাইটা, ঠিক আছে। তো এটা আমরা অলরেডি পড়ে এসেছি এবং এর আগেও বলেছি। এবং এগুলো হচ্ছে কিছু কিছু এন 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 এল আর এম এর রেসপেক্টে কিছু সাইয়ের ইকুয়েশন। এটা হচ্ছে 1s অরবিটালের জন্য, এটা হচ্ছে 2s অরবিটালের জন্য, এটা হচ্ছে 2p অরবিটালের জন্য, এটা হচ্ছে 2px অরবিটালের জন্য, এটা হচ্ছে 2py অরবিটালের জন্য। এই তিনটে হচ্ছে 2p এর জন্য, এটা হচ্ছে 1s এর জন্য, এটা হচ্ছে 2s এর জন্য। ওয়েভ ফাংশনের মানে শোডিঙ্গার ইকুয়েশনের ওয়েভ ফর্মটা, ওয়েভ ফাংশনের ফর্মটা, এগুলোও দেখিয়েছি। তারপর নোট পড়িয়েছিলাম, আগের জিনিসগুলো একবার রিভাইজ করছি। নোট কি বলেছিলাম, যে নোট এমন একটা পয়েন্ট যেখানে আমার ইলেকট্রন পাওয়ার চান্সেস জিরো, মানে জিরো প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। তো নোটের ফর্মুলা, রেডিয়াল নোট কি আমরা স্ফেরিক্যাল নোট বলেছিলাম, যার ফর্মুলা ছিল n - l - 1, এটা দিয়ে অঙ্ক করেছি। অ্যাঙ্গুলার নোটের ফর্মুলা শুধুমাত্র l, আর এই দুটোকে যোগ করলে যেটা হয় সেটা হয় টোটাল লোড, মানে n - 1। তারপর আমি যে নোডের রেসপেক্টে যে আর এর যে গ্রাফ সেটা দেখেছিলাম, আর এর গ্রাফটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, মানে ক্রাস টাপ এর চলাফেরা করে। আর আর স্কোয়ারের যখন গ্রাফ করি তখন নেগেটিভ পার্টটা থাকে না, আমরা বলেছিলাম কোনো নেগেটিভ জিনিসের যখন স্কোয়ার করা হয় তখন তার নেগেটিভ পার্টটা থাকে না, গোটাটাই পজিটিভ হয়ে যায়। তো এটা অলরেডি আমরা দেখে এসেছি। এবার হচ্ছে, এবার যেখানে এখানে যে কোশ্চেনটা আছে, তো এগুলো আমি হঠাৎ কেন বলছি, এগুলো এই জন্যই বলছি যে আমরা নিউক্লিয়াস থেকে কত দূর অবধি ইলেকট্রন পেতে পারি, হাউ ফার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস ক্যান উই ফাইন্ড দ্য ইলেকট্রন, এটা বলতে চাইছি। নিউক্লিয়াস থেকে কত দূরে গেলে আমরা ইলেকট্রন পাওয়ার চান্সেস থাকবে, প্রবাবিলিটি থাকবে। তো এখানে যে ছবিগুলো দেখানো হয়েছে, এই ছবিগুলো হচ্ছে টাইম ল্যাপস ডায়াগ্রাম। টাইম ল্যাপস ডায়াগ্রাম বলতে কি না, ধর এখানে এখানে দেখতে, এখানে একটা গাড়ি ছিল, ঠিক আছে, একটা ফেরারি ছিল, ফেরারিটা সামনের দিয়ে এগিয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু গাড়ির পেছনে ব্যাক লাইট জ্বলে লাল কালারের, সেই লাল কালার এবং সব জায়গায় গাড়িটার পজিশন দেওয়া হয়েছে। এখানে যে একটা গাড়ি ছিল সেই গাড়িটা এগিয়ে গেছে, ঠিক আছে, গাড়িটা এগিয়ে গেছে এবং প্রত্যেকটা টাইমে ফটো তোলা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা টাইমে ফটো তোলা হয়েছে। প্রথমে গাড়িটা এখানে ছিল, তো গাড়িটা এখানে ছিল, তবে গাড়িটা এখানে ছিল, আস্তে আস্তে গাড়িটা এগিয়েছে এবং ব্যাক লাইটের ফটোগুলো ক্যাপচার করা হয়েছে। সিমিলারলি গাড়িটা যখন এই দিক দিয়ে ঘুরে আসছে তখন গাড়িটার হেডলাইটের ইমেজগুলো ক্যাপচার করা হয়েছে। মানে টাইমের সাপেক্ষে 2 ঘন্টা টাইমের মধ্যে গাড়িটা যে গেছে আবার গাড়িটা দিয়ে ঘুরে এসছে, সেই টোটাল টাইমের ফটোগ্রাফ, টাইম ল্যাপস ফটোগ্রাফ তোলা হয়েছে। এটা কিসের ছবি দাদা, এটা হচ্ছে আমাদের পৃথিবীতে তারা আছে, মহাকাশে তারা, সেই তারার একটা ছবি। মানে তারাটা বিভিন্ন টাইম বিভিন্ন জায়গায় ছিল, যেখানে যেখানে ছিল সেই জায়গায় একটা করে ডট নেওয়া হয়েছে, নিয়ে টোটাল ফটোগ্রাফটা তৈরি করা হয়েছে। তেমনি আমার যে যে
নিউক্লিয়াস থেকে কোনো একটা পজিশন, আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াসটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে যেখানে যেখানে ইলেকট্রন দেখতে পেয়েছি সেখানে 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 একটা করে ডট করেছি, ডট দিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গাতে ইলেকট্রন পাওয়ার চান্সেসটা বেশি আছে, মানে ডটটা বেশি আছে, মানে বেশিবার আমি নিউক্লিয়াস ইলেকট্রনটাকে দেখতে পেয়েছি। আর যখন নিউক্লিয়াস থেকে দূরে চলে গেছে এদিকে, তখন এই ডটটাও কমে গেছে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে কি যে কোন সাবসেলে আমার নিউক্লিয়াসটা, কোন সাবসেলে আমি ইলেকট্রন খুঁজছি তার উপরে, যে ডটটা কোথায় বেশি থাকবে। তো এস সাবসেল, এস সাবসেল জানো তোমরা দেখতে স্ফেরিক্যাল শেপ হয়, এস সাবসেলের রেল ইজ ইকুয়াল টু 0 হয়, এস সাবসেল নন ডাইরেকশনাল হয়, এগুলো আমরা পড়ে এসেছি। তো 1s সাবসেলটা কেমন, 1s সাবসেলটা এরকম, এই ডট গুলোর মানে হচ্ছে এই সব জায়গাতে আমরা ইলেকট্রন পেয়েছি, ঠিক আছে। এবার 1s আর 2s এর মাঝখানে একটা স্ফেরিক্যাল নোড থাকে, যেটা আমি লাল কালিতে দেখিয়েছি, মানে এই জায়গাতে ইলেকট্রন পাওয়া যায় না। 1s, এটা 1s, তারপরে যেটা 2s, তারপরে এই গোটা হলুদটা হচ্ছে 3s। তো এদের মাঝখানে দুটো স্ফেরিক্যাল নোড থাকে, মানে যেখানে আমার ইলেকট্রন পাওয়ার চান্সেস 0। সিমিলারলি যদি পি এর ক্ষেত্রে আঁকি, পি সাবসেলের আমরা ছবি এঁকেছি, আমরা বলেছিলাম যে পি সাবসেলটা কখনোই আমার অরিজিনকে কাট করে না, অরিজিনটা ফাঁকা থাকে, মানে অরিজিনে আমার পি সাবসেলের ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার চান্সেস 0, মানে ওটা হচ্ছে নোডাল প্লেন, এক্স ওয়াই নোডাল প্লেন, এক কথায় পিজেড এক্স ওয়াই নোডাল প্লেন। তো পি সাবসেলটা ছিল ডাইরেকশনাল, মানে এখান থেকে যে কোনো ডাইরেকশনে আমি যদি যাই ইলেকট্রন পাওয়ার চান্সেস আইদার কমবে অথবা বাড়বে, মানে একটা ডাইরেকশন আমরা মেনটেন করি, ঠিক আছে। ব্যাপারটা এটাই হচ্ছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন খুঁজতে স্টার্ট করি আমরা, ঠিক আছে। যেখানে যেখানে পেলাম সেখানে সেখানে ডট মারলাম, যেখানে যেখানে পেলাম না সেগুলো ফাঁকা রাখলাম। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো আমরা যে বার করছি নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রন, ইলেকট্রন বার করছি, সেগুলো কি আমাদের প্রবাবিলিটি। ধর আমি কোথাও বাজার গেছি, ঠিক আছে, এবার বাজার গিয়ে ঘরে জানে যে আমি বাজার গেছি, মানে আমি এখানে পাবি, আমাকে এই চায়ের দোকান আমাকে দেখতে পাবি, এটা তো প্রবাবিলিটি যে আমি ওখানে গিয়ে নিশ্চয়ই চা খেতে পারি, বাজার গেছি মানে। তো এই প্রবাবিলিটি, তেমনি নিউক্লিয়াসের ক্ষেত্রেও ইলেকট্রন পাওয়ার চান্সেস কোথায় কাছাকাছি হবে, এস সাবসেলের ক্ষেত্রে আমার নিউক্লিয়াসের কাছাকাছি পাবো, পি সাবসেলের ক্ষেত্রে নিউক্লিয়াসের কাছাকাছি কোনো ইয়ে পাওয়া যায় না, মানে ইলেকট্রন পাওয়া যায় না, নোডাল প্লেন এক্সিস্ট করে। তো এই প্রবাবিলিটি গুলোই আমি বলতে চাইছি। এবার ধর এটা হচ্ছে 1s উপকক্ষ, মানে 1s সাবসেল, ঠিক আছে। 1s সাবসেলের কি হয়, 1s সাবসেলে দেখলি এরকম একটা ডায়াগ্রাম হয়, নিউক্লিয়াসের কাছাকাছি কি হয়, ইলেকট্রন পাওয়ার চান্সেস খুব বেশি, আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাব ইলেকট্রন পাওয়ার চান্সেস কম 1s সাবসেলের ক্ষেত্রে। তো সেটাই যদি আমি এখন ডায়াগ্রাম দিয়ে আঁকি, এটা হচ্ছে আর এর ডায়াগ্রাম, ঠিক আছে, আর এটা হচ্ছে আর স্কয়ারের ডায়াগ্রাম, সেক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম হবে 1s সাবসেলের ক্ষেত্রে। তোদেরকে এই ডায়াগ্রাম গুলো মনে রাখতে হবে, ঠিক আছে, তোদেরকে এই ডায়াগ্রাম গুলো মনে রাখতে হবে। দেখ, একটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশনের ডায়াগ্রাম, মানে আর এর ডায়াগ্রাম, আর একটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে আর স্কয়ার আর ডায়াগ্রাম। এই দুটো ডায়াগ্রাম তোদেরকে মনে রাখতে হবে, মানে একটা আর স্কয়ারের ডায়াগ্রাম আর একটা হচ্ছে আর এর ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম গুলো রেডিয়াল, প্রথমে একটা বুঝে নে, রেডিয়াল ওয়েভ ফাংশনে 1s যদি সাবসেল থাকে, 1s সাবসেলের ডায়াগ্রামটা এই উপর থেকে স্টার্ট হবে, নিয়ে নিচে গিয়ে এরকম প্যারালাল হবে, জিরোর সাথে কিন্তু মিলে যাবে না, এরকম প্যারালাল, যেমন প্যারালাল দেখানো হয়েছে, এটা 1s। 2s এর ক্ষেত্রে কি হবে, 2s এর ক্ষেত্রে আমরা দেখলাম 2s এর ক্ষেত্রে কি একটা নোডাল পয়েন্ট ছিল, কিছুক্ষণ আগেই দেখালাম। 2s এর ক্ষেত্রে এই যে নোডাল, এই জায়গাটা, যে জায়গাটা লাল করে দেওয়া আছে, এই জায়গাটা হচ্ছে নোডাল পয়েন্ট, মানে এই জায়গায় আমার ইলেকট্রন পাওয়া যাবে না, এই যে লাল করে দেওয়া আছে ওই জায়গাটা নোডাল পয়েন্ট, মানে ওই জায়গায় আমার ইলেকট্রন থাকবেই না, ইলেকট্রন 0। তাহলে 2s এর ক্ষেত্রে একটা নোডাল পয়েন্ট পাবো, সেই জন্য দেখ 2s টা একবার অরিজিনকে কাট করেছে, মানে ও 0 পয়েন্টকে কাট করেছে, তারপর আবার এরকম প্যারালাল হয়ে গেছে। টুপির ক্ষেত্রে কোনো রকম নোডাল পয়েন্ট নেই, টুপির ক্ষেত্রে একদম এই 0 থেকে স্টার্ট হয়। টুপির ক্ষেত্রে 0 থেকে কেন স্টার্ট হয়, কারণ আমি বললাম পি এর জন্য কি হয়, পি এর নিউক্লিয়াসে আমার ইলেকট্রন থাকে না, তার জন্য 0 থেকে স্টার্ট হয়। তো 0 থেকে স্টার্ট হয়ে এরকম প্যারালাল চলতে থাকে। 3s এর ক্ষেত্রে কিছুক্ষণ আগে দেখলাম দুটো নোডাল পয়েন্ট, দু জায়গায় আমার ইয়ে থাকছে 3s, দেখ 3s এর ছবি ছিল, এই জায়গাটা এক জায়গায় লাল ক্রিয়েট করেছে, এই জায়গায় একটা লাল জায়গা আছে, মানে 3s। তো এই জায়গাটা কি আমার, এই জায়গাটা ইলেকট্রন থাকবে না। তো 3s এর ক্ষেত্রে তাহলে কটা নোডাল পয়েন্ট, দুটো নোডাল পয়েন্ট, এই একটা নোডাল পয়েন্ট, এই একটা নোডাল পয়েন্ট। তো এই জিনিসগুলো হলো সব রেডিয়াল ওয়েভ ফাংশনের ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম গুলো তোদেরকে মনে রাখতে হবে, অ্যাটলিস্ট 1s, 2s, 2p আর 3s, এই চারটে তো মিনিমাম মনে রাখতে হবে যদি পরীক্ষায় কোশ্চেন দেয়। এবার আর স্কয়ারের ডায়াগ্রাম কি হবে, আমি বলেছি যে আর এর ডায়াগ্রাম পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, বাট আর স্কয়ারের ডায়াগ্রাম কখনোই পজিটিভ হবে না। তো আর এর এটা যা ডায়াগ্রাম, এটা সিমিলার আর স্কয়ার ডায়াগ্রাম। এখানে যে 2s এর জন্য আর এর ডায়াগ্রাম আর 2s এর জন্য আর স্কয়ারের ডায়াগ্রামটা কি হবে, শুধুমাত্র এই নেগেটিভ পার্টটা উপরের দিকে উঠে যাবে, দেখতে পাচ্ছিস এই যে নেগেটিভ পার্টটা ছিল সেটা উপরের দিকে ফ্লিপ করে দিয়েছি, আর কিছু না, বাদ বাকি এটা সেম। 2p-র জন্য কোনো নেগেটিভ জায়গা ছিল না, তাই সেম টু সেমই আছে। আর 3s এর জন্য যে নেগেটিভ পার্টটা ছিল সেই নেগেটিভ পার্টটা শুধু উপর দিকে উঠে গেছে, এরকম উপর দিকে উঠে গেছে, বাদ বাকি যা ছিল সেম। মানে এখানে আমি নোডাল পয়েন্ট গুলো এক্স্যাক্টলি লোকেট করতে পারছি। 2s এর জন্য একটা নোডাল পয়েন্ট ছিল, নোডাল পয়েন্টটা লোকেট করতে পারবো যে অরিজিন থেকে কত ডিস্টেন্স। 3s এর জন্য দুটো নোডাল পয়েন্ট ছিল, এই নোডাল পয়েন্ট গুলো আমি বার করতে পারবো যে কত ডিস্টেন্সে ছিল। তো এই হলো রেডিয়াল ওয়েভ ফাংশনের ডায়াগ্রাম, আর একটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটির ডায়াগ্রাম।
তো এই ডায়াগ্রাম গুলো তোদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটাই আবার এখানে দেখিয়েছি, রেডিয়াল নোড বলে মেনশনও করে দিয়েছি, যেখানে কাট করছে সেই পয়েন্টটাকে বলে রেডিয়াল নোড। এবার যেটা যেটা পড়লাম নেক্সট, সেটা ছিল রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে ওই যে 4 পাই আর ডিআর মানে ভলিউম দিয়ে গুণ করছিলাম, সেটাকেই বলছিলাম কি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে? তো যে জিনিসগুলো বললাম আরো একবার বলে দিচ্ছি, এস সাবসেল কিছুক্ষণ আগে বললাম, এস সাবসেল আর পি সাবসেল নিয়ে আলোচনা করলাম। এস সাবসেলে 1s ছিল, 1s এর ক্ষেত্রে কোনো স্ফেরিক্যাল নোড ছিল না, 2s এর ক্ষেত্রে একটা নোড ছিল, 3s এর দুটো নোড ছিল, এস এর ক্ষেত্রে নন ডাইরেকশনাল আর পি এর ক্ষেত্রে ডাইরেকশনাল। এই জিনিসগুলো বললাম। নিউক্লিয়াস থেকে যত দূরে যাব ডেনসিটি অফ ডটস কমতে থাকছে, নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন পাওয়ার চান্সেস ম্যাক্সিমাম, কার ক্ষেত্রে? 1s এর ক্ষেত্রে। পি এর ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার চান্সেস 0, ঠিক আছে? তো এস এর ক্ষেত্রে রেডিয়াল ফাংশন কার্ভ উপর থেকে স্টার্ট হয়, আর পি এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয় রেডিয়াল ফাংশন কার্ভ। দেখ কিছুক্ষণ আগেই দেখালাম রেডিয়াল ফাংশন কার্ভ। এস এর ক্ষেত্রে দেখ একদম টপ থেকে স্টার্ট হচ্ছে, আর পি এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হচ্ছে, বিকজ পি এর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, তার জন্য 0 থেকে স্টার্ট হয়। ডায়াগ্রাম যতবার 0 কে কাট করবে ততবার আমি রেডিয়াল নোড পয়েন্ট পাবো, ঠিক আছে? গ্রাফ থেকে এই যে নোড ডিসটেন্স গুলো, এই গ্রাফ থেকে নোড ডিসটেন্স গুলো বার করা সম্ভব, ঠিক আছে? তো এতটা অব্দি রেডিয়াল ফাংশন বা রেডিয়াল কি বলবো প্রবাবিলিটি ডেনসিটির কথা বললাম। এতটা অব্দি কারোর যদি কোনো ডাউট থাকে তো জিজ্ঞেস করতে পারিস। এরপর আমি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গল্প বলবো, যেটা আরো কমপ্লিকেটেড, হয়তো লাগবে না, বাট তোদেরকে আলটিমেটলি এখান থেকে গ্রাফ গুলো মনে রাখতে হবে। রেডিয়াল ওয়েভ সবসময় মনে রাখতে হবে যে 1s এর কার্ভ টপ থেকে স্টার্ট হয় রেডিয়াল ওয়েভ ফাংশনের, আর 2p এর কার্ভ সবসময় অরিজিন থেকে স্টার্ট হয়। কেন হয়? কারণ বললাম 1s এর ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসে যত কাছাকাছি যাব তত আমার পাওয়ার চান্সেস বেশি, ইলেকট্রন পাওয়ার চান্সেস বেশি, আর পি এর ক্ষেত্রে কি নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন পাওয়ার চান্সেস 0। কিছুক্ষণ আগে ছবি দেখে আমরা ছবি এঁকেছিলাম, পি এর ক্ষেত্রে কেমন হয়? পি এর ক্ষেত্রে যখন পি এর ক্ষেত্রে আমরা ছবি আঁকি এইরকম হয়, এটা অরিজিন, অরিজিনে কখনোই কাট করে না লোবগুলো, এখানে যায় আবার এখানে এরকম একটা লোব তৈরি করে, আবার এইদিকে একটা লোব, এইদিকে এরকম লোব করে, অরিজিনের কাছে 0 থাকে, তার জন্য অরিজিন থেকে স্টার্ট হয় কোনটা? 2p এর যে রেডিয়াল ওয়েভ ফাংশনের কাট, সেই ওয়েভ ফাংশনের কাট। আর 1s এর ক্ষেত্রে উল্টো, 1s এর ক্ষেত্রে কি হয়, একদম গোটাটাই স্ফেরিক্যাল, গোটাটাই স্ফেরিক্যাল সেহেতু নিউক্লিয়াসের সব জায়গাতেই মানে যত আমি নিউক্লিয়াসের কাছাকাছি থাকবো তত আমার ইলেকট্রন পাওয়ার চান্সেস সর্বাধিক। তো এটা ছিল 1s এর ক্ষেত্রে। এতটা যা যা বললাম, কারো কোনো ডাউট? কে কে আছিস ক্লাসে বলতে পারিস। না দাদা কোনো ডাউট নেই। ওকে, এবার হচ্ছে নেক্সট যেটুকু পড়ে আছে এটুকু হচ্ছে টাফেস্ট পার্ট, এবং এখান থেকে কোশ্চেনও এসছে জিমেনে, ঠিক আছে? রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে? রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তো রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি? তো আমরা এতক্ষণ সাই বা আর স্কয়ারে, সাই বা আর স্কয়ার, এই যে সাই বা আর স্কয়ার এখানে আছে, সাই স্কয়ার বা আর স্কয়ার, ইউনিট ভলিউমে ইলেকট্রনকে পাওয়ার মানে সাই স্কয়ার বা আর স্কয়ার, যেটা পড়েছিলাম কিছুক্ষণ আগেই পড়লাম যে আর স্কয়ারের গ্রাফ, এটা হচ্ছে আর এর, এটা হচ্ছে আর স্কয়ারের, তাই তো? এটা হচ্ছে আর এর, এটা হচ্ছে আর স্কয়ারের, বা এটাকে কখনো কখনো সাই দিয়ে ডিনোট করে, আর এটাকে কখনো কখনো সাই স্কয়ার দিয়ে ডিনোট করে, ঠিক আছে? তো সাই স্কয়ার বা আর স্কয়ার কে মানেটা হচ্ছে কি, এতক্ষণ বললাম যে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি মানে সাই স্কয়ার বাই আর স্কয়ার, সেটা মানে হচ্ছে ইউনিট ভলিউমে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছিল, মানে ইউনিট ভলিউমে ইলেকট্রন পাওয়ার চান্সেস কত। এখন আমরা কি চাইছি, নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে, নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে একটা কনসেন্ট্রিক সেল নেবো, যেটা নিয়েছি দেখ এখান থেকে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে একটা ডিআর থিকনেসের সেল নিয়েছি, ডিআর থিকনেসের সেল মানে একটা ডিআর থিকনেসের একটা সেল নিয়েছি, সেখানে আমি এবার বার করতে চাইছি যে ইলেকট্রন থাকার চান্সেস কতটা, ঠিক আছে? তাহলে আমরা এখন কি চাইছি, নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে একটা কনসেন্ট্রিক সেল আছে, এবার ওই সেলে ইলেকট্রন পাবো কি পাবো না ওটা বার করবো, মানে আর ডিস্টেন্স থেকে যে কোনো অ্যাঙ্গেলে যাব, সেখানে স্ফিয়ার নেবো, এবং ওই নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সে ডিআর থিকনেসের সেলে ইলেকট্রন প্রবাবিলিটি বার করব, ঠিক আছে? তো ইউনিট ভলিউমে আমি সাই স্কয়ার যদি ইলেকট্রন পাচ্ছিলাম, তাহলে এখন যদি ভি ইউনিট ভলিউম করে নিই, আমি যদি একটা স্পেসিফিক ভি ইউনিট ভলিউম ধরে নিই, তাহলে সেখানে ইলেকট্রন পাওয়ার চান্সেস কি হয়ে যাবে, সাই স্কয়ার ইনটু ভি। তো সেটাই করি আমরা, ভলিউম অফ দ্য সেল যদি আমার 4 পাই আর স্কয়ার ডিআর হয়, ভলিউম অফ দ্য সেল যদি 4 পাই আর স্কয়ার ডিআর হয়, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হয়ে যাবে, সাই স্কয়ার ইনটু 4 পাই ইনটু আর ডিআর। তো সেটাই এখানে আমরা বার করি। রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে এতক্ষণ পাচ্ছিলাম ইউনিট ভলিউমে ইলেকট্রন পাওয়ার চান্সেস ছিল সাই স্কয়ার, এখন ভলিউমটাকে আমি করে নিয়েছি, স্পেসিফাই করে নিয়েছি, কত ভলিউমটা করে নিয়েছি আমি 4 পাই আর ডিআর, ঠিক আছে? সরি 4 পাই আর স্কয়ার ডিআর। তো 4 পাই আর স্কয়ার ডিআর এ 4 পাই আর স্কয়ার ডিআর ভলিউমে আমি ইলেকট্রন পাওয়ার চান্সেস কি হবে, সাই স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার ইনটু ডিআর, এইটা হবে চান্সেস। এই যে সাই স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার ডিআর, এইটাকেই বলা হয় রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে? তো এই রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ কেমন হয়, এটা হচ্ছে ডিসটেন্সের সাথে সাই স্কয়ারের গ্রাফ। তো
যখন আমার রেডিয়াসে আছে একদম পয়েন্টে, মানে একদম যেখানে রেডিয়াসটা 0 সেখানে তো 0, তাই 0 দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, মানে নিউক্লিয়াসে 8 0, তাই গ্রাফ স্টার্ট হবে 0 থেকে। প্রথমে ডেনসিটি কি হবে, আস্তে 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 ডেনসিটি বাড়বে একটা টাইম গিয়ে, তারপর যত আমি নিউক্লিয়াস থেকে দূরে সরবো তত আমার ইলেকট্রন পাওয়ার চান্সেস আস্তে আস্তে কমবে, তাহলে এবার গ্রাফটা আস্তে আস্তে ফল করবে। তো প্রথমে ডেনসিটি বাড়বে, তারপর নিউক্লিয়াস থেকে দূরে যেতে ডেনসিটি কমবে, তাই গ্রাফ একটা পিকে গিয়ে তারপর ফল করলো। ঠিক আছে, তো এটা গেল সেই রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ। তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কোন একটা কনসেন্ট্রিক সেল দেওয়া থাকবে, এখানে সেলটা ছিল ডিআর থিকনেসের, সেই ডিআর থিকনেসের সেলে ইলেকট্রন পাওয়ার চান্সেস কত। ঠিক আছে, আর ডায়াগ্রামটা সবসময় 0 থেকে স্টার্ট হবে, তারপর একটা পিকে রিচ করবে, তারপর আবার ফল করবে। তো এইটা হবে আমার রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গল্প। এবার রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে আমি পড়লাম যে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ইনটু ভলিউম অফ সেল। ডেনসিটি আর স্কয়ার বা সাই স্কয়ার দিয়ে ডিনোট করতে পারিস, আর ভলিউম অফ সেলকে 4 পাই আর স্কয়ার ডিআর। এটা হলো আমার রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার যদি আমি দুটো গ্রাফ একসাথে আঁকি, দুটো গ্রাফ একসাথে বলতে আর স্কয়ারের গ্রাফ আর আর এর গ্রাফ, যেখানে আর স্কয়ার হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এই আরটা হচ্ছে আমার ডিসটেন্স, ডিসটেন্স মানে রেডিয়াসটা। ঠিক আছে, তো আর স্কয়ারের গ্রাফ কিছুক্ষণ আগে আমরা এঁকেছি যে এস এর ক্ষেত্রে কেমন গ্রাফ হয়, উপর থেকে নিচের দিকে নামে। আর স্মল আর স্কয়ার বলতে y = x স্কয়ার, মানে একটা প্যারাবোলা, একটা ডিসটেন্সের গ্রাফ, সেটা কেমন হয়, যেহেতু আর স্কয়ার আছে প্যারাবোলা শেপের হবে, এইরকম শেপ হবে। তো এই দুটোকে যখন মার্জ করাবো, এই দুটোকে মার্জ করে যে নিট গ্রাফটা পাবো, সেইটা হয়ে যাবে আমার কি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ, যেটা 1s অরবিটালের জন্য কেমন হবে, 1s অরবিটালের জন্য এইরকম হবে। তো এই গ্রাফটা তোদেরকে মনে রাখতে হবে যে 1s অরবিটালের জন্য আর স্কয়ার 4 পাই আর স্কয়ার মানে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ কেমন হবে, এইরকম হবে। ঠিক আছে, তো এই জায়গাটা তোদেরকে মনে রাখতে হবে 1s অরবিটালের গ্রাফ। তো তোদেরকে যেগুলো মনে রাখতে হবে এখান থেকে, সেগুলো রেডিয়াল ওয়েভ ফাংশনের গ্রাফ কেমন হয়, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটির কেমন গ্রাফ হয়, আর 1s এর ক্ষেত্রে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ কেমন হয়। তাহলে তিনটা আলাদা আলাদা জিনিস, একটা হচ্ছে সাই, একটা হচ্ছে সাই স্কয়ার, আর একটা হচ্ছে সাই স্কয়ার 4 পাই আর ডিআর। সাই বলতে রেডিয়াল ওয়েভ ফাংশন, সাই স্কয়ার বলতে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, আর সাই স্কয়ারের সাথে যখন ভলিউম গুণ করে দিচ্ছিস তখন রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই গ্রাফগুলো তোদেরকে মনে রাখতে হবে, যেখান থেকে কোশ্চেন তোদের আসবে। ঠিক আছে, তো এতটা অবধি কি কি বললাম, কারো কোনো ডাউট আছে তো বল, এবার আমি কোশ্চেনে চলে যাব, এবং এটাই আমাদের লাস্ট পার্ট, আর 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। এতটা অবধি কারো কোনো ডাউট থাকলে বল, যার যেখানে ডাউট আছে আমি রিপিট করে দেবো, কোনো চাপের বিষয় নেই, কিন্তু করতে তোদেরকেই হবে। তারপরে আমি আবার বলে দিচ্ছি, রেডিয়াল ওয়েভ ফাংশনের গ্রাফের জন্য 1s 2s আর 3s এদের গ্রাফ সবসময় উপর থেকে স্টার্ট হবে, বিকজ নিউক্লিয়াসের কাছাকাছি আমার ইলেকট্রন পাওয়ার চান্সেস ম্যাক্সিমাম 1s 2s আর 3s এর জন্য। 2pর জন্য রেডিয়াল ওয়েভ ফাংশনের গ্রাফ 0 থেকে স্টার্ট হবে, বিকজ নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন পাওয়ার চান্সেস একদম 0 2pর জন্য। p এর জন্য রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, রেডিয়াল ওয়েভ ফাংশনের গ্রাফ আঁকতে পারলে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি সেমই হবে, শুধু নেগেটিভ যে পার্টটা থাকবে সেটা উপরের দিকে ফ্লিপ হয়ে যাবে, কারণ যখনই আমি কোনো এক কিছু স্কোয়ারে গ্রাফ আঁকি তার নেগেটিভ পার্ট থাকে না, শুধু পজিটিভ পার্ট থাকে, তাই এখানে যে নেগেটিভ পার্ট সেটা পজিটিভে শুধু ফ্লিপ হয়ে যাচ্ছে, আর কোনো চেঞ্জেস নেই। আর 1s এর জন্য শুধুমাত্র একটা গ্রাফ, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফটা মনে রাখতে হবে, এরকম হয়, জাস্ট প্যারাবোলিক শেপ হয়, এটাই মাথায় রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এতক্ষণ আমরা যা পড়লাম, এতক্ষণ যা পড়লাম কারো কোনো ডাউট আছে তো বলো। দাদা বলো। বলছি সব মনে রাখতে লাগবে, শুধু গ্রাফ গুলো বললে হবে না? শুধু গ্রাফগুলোই মনে রাখবে, আর কিছু মনে রাখবে, শুধু তিনটে জিনিস মনে রাখবে, যে তিনটে আলাদা আলাদা জিনিস হয়, একটা হয় রেডিয়াল ওয়েভ ফাংশন, একটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। আর আমি যে কথাগুলো বলেছি মনে রাখলে তোদের সুবিধা হবে, যদি কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে দেয় তাহলে তোদের সুবিধা হবে, আর কিছুই না। যে কথাগুলো বলেছি দেখ, এই তিনটে জিনিস মনে রাখবি। কিছুক্ষণ আগে দেখালাম যে কোন জায়গাটা, প্রথম পার্টটা দেখা যায় বার করি, যেটা এর আগেও পড়িয়েছি, কোথায় ছিল জানো এই জায়গাটা। রেডিয়াল ওয়েভ ফাংশন বলতে আর বোঝায় বা সাই বোঝায়, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বলতে সাই স্কয়ার বা আর স্কয়ার বোঝায়, আর রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে তাকে ভলিউম দিয়ে গুণ করা বোঝায়। এই তিনটে জিনিস মনে রাখবি, আর গ্রাফ তিনটে, চারটে 8টাকে 9টা গ্রাফ মনে রাখবি, তাহলেই হয়ে যাবে, আর কিছু মনে রাখতে হবে না। আর যে কথাগুলো বললাম পারলে বাংলায় লিখে নিস, তোদেরই সুবিধা হবে, আর কিছুই না। এবার কোশ্চেনে চলে আসে, যে কোশ্চেন গুলো এসছে দেখ কি বলেছে, খুবই সোজা একটা কোশ্চেন, পি ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য 1s ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে 1s বলেছে, 1s এর জন্য কি বার করতে বলেছে, 1s এর জন্য কোয়ালিটি স্কেচ অফ দ্য ডিপেন্ডেন্স অফ পি অন আর, মানে দ্য ভলিউম বলে দিয়েছে, মানে 1s এর জন্য ডায়াগ্রাম বার করতে বলেছে। 1s এর জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডায়াগ্রামটা হয় দেখ বলেই দিয়েছে, একটা স্ফেয়ার নেওয়া হয়েছে, স্ফেয়ার আমরা কখন নিই, যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডায়াগ্রাম ড্র করি। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডায়াগ্রাম এরকম তো হয় না, এটা তো হয় না, এরকম প্যারাবোলিকও হয় না, কিছুক্ষণ আগেই দেখলাম, এটাও হয় না। এটা কার জন্য হয় এরকম, এটা কিসের ডায়াগ্রাম, এটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশনের ডায়াগ্রাম 1s এর জন্য।
আমাকে বার করতে কি বলেছে, আমাকে বার করছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডায়াগ্রাম। যদি ভালো করে পড়িস দেখ লিখে দিয়েছে, পি ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং 1s ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইন এ স্ফেরিক্যাল সেল অফ থিকনেস dr at a distance r from the nucleus। তো যখনই স্ফিয়ারের কথাটা আলোচনা করে দেবে, স্ফেরিক্যাল সেল আছে, যার ভলিউম আছে, সামথিং আছে, এরকম যখন বলে দেবে, তখন আমি কার ডায়াগ্রাম দেখবো, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। দেখ রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেখানে 4πr² dr আছে, r² আছে, সবকিছুই আছে। তার ডায়াগ্রামটা কেমন ছিল, এরকম ছিল, প্যারাবোলিক টাইপের, মানে এরকম কার্ভ টাইপের একটা ছিল। তো এইটাই হবে, তাহলে ডায়াগ্রামটা কোনটা হয়ে যাবে, সি নম্বর ডায়াগ্রামটা হয়ে যাবে। এটা গেল। আর এই ডি নম্বর ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম, ডি নম্বর ডায়াগ্রামটাও 1s এর ডায়াগ্রাম, বাট এরকম ডায়াগ্রাম কখন পেয়েছিলিস, যখন আমার রেডিয়াল প্রবাবিলিটি, যখন আমি রেডিয়াল ওয়েভ ফাংশনটা বার করেছিলাম। তাহলে এই ডায়াগ্রামটা হচ্ছে কার, এই ডায়াগ্রামটা হচ্ছে আমার সাই² 4πr² dr এর ডায়াগ্রাম, যেটা আমাকে বার করতে বলেছিল। আর এই যে ডায়াগ্রামটা আছে সেটা কার ডায়াগ্রাম, এটা হচ্ছে সাই এর ডায়াগ্রাম শুধুমাত্র, মানে আর এর ডায়াগ্রাম। কিছুক্ষণ আগেই দেখলাম, দেখ 1s এর জন্য, এই দেখ 1s এর জন্য রেডিয়াল ওয়েভ ফাংশনের ডায়াগ্রাম, 1s এর জন্য এই দেখ। আমি বলেছিলাম কি এইখান থেকে নামবে, নিয়ে এরকম প্যারালাল থেকে অরিজিনে স্টার্ট হবে না, এটা অরিজিনে স্টার্ট হবে না, টপ উপর থেকে স্টার্ট হবে, এর ক্ষেত্রে উপর থেকে স্টার্ট হবে। নোট, কারণ আমি বললাম যে 1s এর জন্য নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন পাওয়ার চান্সেস ম্যাক্সিমাম, সেই জন্য। তাহলে এতটা অবধি ক্লিয়ার, কারো কোনো ডাউট? এইটা একটা কোশ্চেন জিমেলে এসেছিল। ক্লিয়ার দাদা। ওকে, এরপরে এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনের অপশন গুলো একটু ভুল আছে, তোরা একবার অ্যানালাইজ করিস, ঠিক আছে, এই কোশ্চেনটা তোরা একবার অ্যানালাইজ করিস, ভুল আছে এই জায়গাটা, কারেক্ট স্টেটমেন্ট হবে না ইনকারেক্ট স্টেটমেন্ট হবে, ঠিক আছে, যেহেতু ভুল আছে আমি করাচ্ছি না, তোরা একবার দেখবি, ঠিক আছে, তোরা একবার দেখবি, তারপর আমি পরে করিয়ে দেবো, মানে পরে করে দেবো, মানে পরীক্ষায় দিয়ে দেবো হয়তো, নিয়ে করিয়ে দেবো, কোশ্চেনটা একটু ভুল আছে তার জন্য বাদ দিলাম। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, এবার নেক্সট কোশ্চেন যেগুলো আসছে সেগুলো সব পুরোনো কোশ্চেন, মানে যা যা এতদিন পড়েছি তার উপরে কোশ্চেন, ঠিক আছে। তো 2 নম্বর কোশ্চেনটা বলেই দিই, ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা হালকা করে বলে দিচ্ছি, টোটালটা বলবো না, 2 নম্বর কোশ্চেনটা হালকা করে বলে দিচ্ছি। কোশ্চেনটা একটু ভুল আছে, তার জন্য করাতে চাইছিলাম না, বেশ লাস্টে দেখবো 2 নম্বর কোশ্চেনটা, ওটা একটু ভুল আছে কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা দেখ, বলেছে দ্য কাইনেটিক এনার্জি, এবার আমরা পুরনো জিনিসগুলো পড়ছি আবার। দ্য কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য সেকেন্ড বোর অরবিট অফ এ হাইড্রোজেন অ্যাটম ইজ, আমাকে সেকেন্ড বোর অরবিটের হাইড্রোজেন অ্যাটমের কাইনেটিক এনার্জি বার করতে বলেছে। তো এগুলো আমরা পড়ে এসেছি, তো এগুলো আমরা কোথা থেকে বার করতাম, mvr = nh/2π করে বার করতাম। তো সেইভাবেই বার করছি। ধর আমরা জানি যে mvr-টা কি কোয়ান্টামাইজ করা হয়েছে nh/2π, বোর করে গেছিল mvr = nh/2π। এখান থেকে ভি এর ভ্যালু কি লিখতে পারি, এখান থেকে ভি সমান লিখতে পারি mvr সমান, যদি nh/2π হয় তাহলে ভি সমান কি লিখতে পারি, nh/2πmr লিখতে পারি। ভি সমান কি লিখতে পারি, mr-টা দিয়ে গুণ হয়ে গেল nh/2πmr। এবার ভি স্কয়ার বার করতে চাইছি এখান থেকে, তাহলে ভি স্কয়ার সমান কি হয়ে যাবে, বোথ সাইড স্কয়ার, মানে n স্কয়ার h স্কয়ার 4 স্কয়ার পাই স্কয়ার আর mr স্কয়ার মানে m স্কয়ার r স্কয়ার হয়ে গেল। এবার এখানে আমাকে বলে দিয়েছিল সেকেন্ড বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট বলতে n এর ভ্যালু কত, সেকেন্ড বোর অরবিট বলতে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে n এর জায়গায় 2 যদি বসিয়ে দিই তাহলে 2 স্কয়ার, আর নিচে তো অলরেডি 4 আছে, আমি এটা করে দিচ্ছি। এখানে দেখ আমি কি করলাম প্রথম থেকে, দেখ আমি প্রথমে করলাম যে লিখলাম mvr সমান nh/2π, এটা আমরা জানতাম। আমি এখান থেকে ভিটাকে আলাদা করে লিখলাম, ভি সমান তাহলে কি হয়ে যাবে, ভি সমান হয়ে যাবে nh/2π, ভি এর সাথে যেটা গুণ হয়েছিল mr আর গুণ হয়েছিল এইদিকে হলে ভাগ হয়ে যাবে, mr আর ভাগ হয়ে গেল, ঠিক আছে। বোথ সাইড স্কয়ার করলাম, ভিটা ভি স্কয়ার হয়ে গেল, nটা স্কয়ার করলে কি হয়ে যাবে, n স্কয়ার হয়ে যাবে, h স্কয়ার করলে h স্কয়ার হয়ে যাবে, 2π স্কয়ার করলে 4π স্কয়ার হয়ে যাবে, আর m স্কয়ার করলে m স্কয়ার, r স্কয়ার করলে r স্কয়ার। এবার n এর ভ্যালু আমি জানি, সেকেন্ড অরবিট বলেছিল, তাহলে n এর ভ্যালু কত হয়ে যাবে, n এর ভ্যালু 2 হয়ে যাবে, তাহলে n এর ভ্যালু 2 যদি করি 2 স্কয়ার বলতে কত 4 হয়ে যাবে, 4 ইনটু h স্কয়ার, আর নিচে এখানে 4 আছে পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার, তাহলে এখানে 4 4 কেটে গেল, তাহলে কি হয়ে গেল h স্কয়ার পাই স্কয়ার বাই m স্কয়ার r স্কয়ার, তাহলে ভি স্কয়ার সমান আমি পেয়ে গেলাম h স্কয়ার পাই স্কয়ার m স্কয়ার বাই r স্কয়ার। এটা নিয়ে কারো অসুবিধা আছে, ভি স্কয়ার সমান আমি যে পেলাম h স্কয়ার বাই পাই স্কয়ার বাই m স্কয়ার ইনটু r স্কয়ার, কারো কোনো অসুবিধা আছে, কারো অসুবিধা নেই। এবার হচ্ছে আমাকে কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি, কাইনেটিক এনার্জি সমান জানি আমরা হাফ ইনটু mv স্কয়ার, তাহলে হাফের জায়গায় হাফ থাকলো, m এর জায়গায় m থাকলো, ভি স্কয়ারের জায়গায় এই যে ভি স্কয়ারের ভ্যালুটা সেটা পুট করে দিচ্ছি, h স্কয়ার বাই পাই স্কয়ার m স্কয়ার ইনটু r স্কয়ারের জায়গায় r2 তার স্কয়ার করছি, r2 তার স্কয়ার করছি কেন, কারণ আমাকে বলে দিয়েছিল সেকেন্ড অরবিট, সেকেন্ড অরবিটের জন্য r এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু r2 হয়ে যাবে, তাই তো। এবার r2 এর ভ্যালু কি জানি, r2 এর ভ্যালু আমরা সবাই জানি, দেখ পড়ে এসেছি আমরা, r2 সমান কি হয়, r2 সমান হয় n স্কয়ার ইনটু a0, এটাই ফর্মুলা, রেডিয়াসের ফর্মুলা আমরা পড়ে এসেছি, r2 সমান a0 টা একটা কনস্ট্যান্ট টার্ম, r2 সমান কি হয় n স্কয়ার ইনটু a0। n বলতে কি, n বলতে নাম্বার অফ অরবিট, মানে সেকেন্ড অরবিট, তাই n এর জায়গায় কত বসে যাবে, n এর জায়গায় বসে যাবে আমার 2 স্কয়ার,
যেহেতু সেকেন্ড অরবিট কথাটা বলে দেওয়া আছে, তাই n এর জায়গায় 2a স্কয়ার ইনটু a0, মানে r2 সমান কি হয়ে যাবে, r2 সমান হয়ে গেল 4a0। তো r2 সমান কি লিখে দেবো, r2 সমান 4a0, এই জন্য বসিয়ে দেবো। এবার এখানে r2 এর জায়গায় কি বসাবো, 4a0 পুট করে দেবো। তাহলে হাফ m যেমন আছে থাকলো, এখানে h স্কয়ারের জায়গায় h স্কয়ার যেমন আছে থাকলো, পাই স্কয়ারের জায়গায় পাই স্কয়ার, m স্কয়ারের জায়গায় m স্কয়ার, r2 স্কয়ারের জায়গায় কি পুট করছি, r2 স্কয়ার। তাহলে r2 স্কয়ারের জায়গায় r2 সমান জানি 4a0, তাহলে r2 স্কয়ার মানে 4a0 স্কয়ার, 4a0 স্কয়ার বলতে 4 স্কয়ার বলতে 16, a0 স্কয়ার মানে a0 স্কয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে কি হবে, এখানে উপরে চলে আসবে দেখ h স্কয়ার, উপরে দেখ কিছু নাই, উপরে h স্কয়ারই আছে, তাহলে উপরে থাকলো h স্কয়ার। নিচে যদি নিচে কি আছে দেখ, নিচে আছে সরি এম 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 একটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে দেখ এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, এম এম ক্যান্সেল হলো, তাহলে নিচে একটা এম পড়ে থাকলো। নিচে 2 আর 16, 2 আর 16 মানে 32, 32 থাকলো, পাই স্কয়ার থাকলো, এম থাকলো, আর কে পড়ে থাকলো, আর এ জিরো পড়ে থাকলো। তাহলে এইচ স্কয়ার বাই 32 পাই স্কয়ার এম এ জিরো। তাহলে এটা কোথাও অপশন আছে, এইচ স্কয়ার, হ্যাঁ অপশন আছে দেখ, এইচ স্কয়ার বাই 32 পাই স্কয়ার এম এ জিরো স্কয়ার হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? কারো কোনো ডাউট? এ জিরো স্কয়ার আছে, সরি স্কয়ার ছিল। কারো কোনো ডাউট? জাস্ট mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, এখান থেকে v স্কয়ারের ভ্যালু বার করলাম, নিয়ে v স্কয়ারের ভ্যালুটা কাইনেটিক এনার্জি যে ফর্মুলা হয় হাফ mv স্কয়ার সেখানে পুট করে দিলাম। এবার এখানে জাস্ট r পুট করার সময় সেকেন্ড অরবিটের রেডিয়াসটা পুট করলাম। ফর্মুলা জানি r2 সমান কি জানি, n স্কয়ার a0, n বলতে সেকেন্ড অরবিট, তাই n এর জায়গায় 2 স্কয়ার a0 মানে r2 সমান 4a0, r2 স্কয়ার ছিল তাই 4a0 স্কয়ার করে দিলাম। তো এই হলো অঙ্কটা। কারো কোনো ডাউট? ক্লিয়ার দাদা? কারো কোনো ডাউট? ওকে, তো এটা গেল এই অঙ্ক, এর আগে আমরা করেছি। এরপর নতুন আর একটা অঙ্ক দেখ, এটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ব্যাপারটা। ডায়াম্যাগনেটিক কি বলেছিলাম, যখন কোনো ইলেকট্রন যদি পেয়ারে থাকে তখন সেটাকে বলে ডায়াম্যাগনেটিক, আর যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন সেটাকে বলে প্যারাম্যাগনেটিক। তো প্রথমে ক্রোমিয়াম জানি Cr3+ এর বার করতে বলেছে, ঠিক আছে, Cr3+ এর বার করতে বলেছে। 3r3+ বলতে তাহলে কি হবে, ক্রোমিয়ামের জন্য ইলেকট্রনের লাস্ট কক্ষপথটার কনফিগারেশন দেখ, লাস্ট দুটো কক্ষপথের কনফিগারেশন কি হয়, Cr এর জন্য 4s1 3d5 এটাই হয়, পড়েছি আমরা কিছুক্ষণ আগেই পড়লাম 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s1 3d5 এটা হয়। এবার Cr3+ বলতে তিনটে ইলেকট্রন বার করে দিয়েছি, তো তিনটে ইলেকট্রন বার করলে কোথা থেকে বেরোবে, s থেকে একটা বেরোবে, s থেকে একটা বেরোলে 4s0 হয়ে যাবে, আর 5 থেকে 3d5 থেকে দুটো বেরোবে, তাহলে 3d3 হয়ে যাবে। তাহলে এখানে 4s0 আর 3d3, তাহলে 4s এ তো কোনো ইলেকট্রন নাই, লাস্ট কক্ষপথ বলতে 3d তে তিনটে ইলেকট্রন আছে, তাহলে কটা ইলেকট্রন আছে, তিনটে আছে, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তিনটে আনপেয়ার্ড যেহেতু ইলেকট্রন আছে তাহলে এটা কি হবে, প্যারাম্যাগনেটিক হবে, আনপেয়ার্ড ইলেকট্রন মানে প্যারাম্যাগনেটিক, তার জন্য অ্যান্সারটা যাবে প্যারাম্যাগনেটিক। বোঝা গেল? হ্যাঁ না? হ্যাঁ না? হ্যাঁ দাদা হ্যাঁ। আবার বলে দিচ্ছি, ক্রোমিয়ামে 24টা ইলেকট্রন থাকে, সেখান থেকে 3টে ইলেকট্রন বার করলাম মানে 21টা ইলেকট্রন হয়ে গেল। তো 21টা ইলেকট্রনকে যদি সাজাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d3, তাহলে 3d3 লাস্টে 3টে ইলেকট্রন থাকছে এবং 3টে ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল থাকছে। সিঙ্গেল সিঙ্গেল থাকা মানে কি, আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানে কি, কোন প্রপার্টিটা বার করবে, প্যারাম্যাগনেটিজম প্রপার্টিতে বার হবে। যদি বার করতে বলতো যে প্যারাম্যাগনেটিজমের ভ্যালুটা কত, তাহলে কি করে বার করতিস, যদি বার করতে বলতো যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ প্যারাম্যাগনেটিজম, কিছুক্ষণ আগেই ফর্মুলা পড়লাম √n × n+2, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কত, তিনটে, তাহলে অ্যানসারটা হচ্ছে √3 × 3+2 বোর ম্যাগনেটন, যদি বার করতে বলতো যে ভ্যালুটা। কিছুক্ষণ আগে আজকে পড়ালাম, সকালেই পড়িয়েছি, কি পড়েছি তো। আর যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকতো তাহলে ডায়াম্যাগনেটিক হতো, ফেরোম্যাগনেটিক আমাদের আউট অফ কনটেক্সট, নান অফ দিস তো নয়। কারো কোনো ডাউট আছে? না দাদা। ওকে, তবে নেক্সট কোশ্চেন হচ্ছে, এগুলো সব রিভাইজ হচ্ছে আগের জিনিসগুলো। নেক্সট কোশ্চেন বলেছে, ফর দ্য শর্টেস্ট এন্ড লংগেস্ট ভ্যালু অফ ল্যামডা অফ লিম্যান সিরিজ দ্য টাইপ অফ ট্রানজিশন ইজ। বলেছে লিম্যান সিরিজের শর্টেস্ট এবং লংগেস্ট ওয়েভ অফ ল্যামডা কখন পাবো, কোথা থেকে কোথায় জাম্প করলে শর্টেস্ট। এবার লিম্যান সিরিজ কার জন্য হয় আমরা পড়ে এসেছি, দেখ লিম্যান সিরিজ হচ্ছে যে কোনো অরবিট থেকে যদি 1 নম্বরে এসে জাম্প করে তখন সেটা বলা হয় লিম্যান সিরিজ। আমরা পড়ে এসেছি লিম্যান, পাশ্চান, এগুলো সব পড়েছি, বামার পড়েছি। তো লিম্যান সিরিজ কখন হয়, যখন যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বরে এসে জাম্প করে তখন সেটাকে লিম্যান সিরিজ বলে। এবার সেইটার জন্য আমাকে কি বার করতে বলেছে, শর্টেস্ট আর লংগেস্ট। এবার শর্টেস্ট ল্যামডা কখন পাবো সেটা জানতে হবে। এবার আমার ফর্মুলা জানি যে ই সমান কি জানি, ই সমান জানি hc/ল্যামডা, ই এর সাথে ল্যামডাটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। যখন এনার্জি কম রিলিজ করবে, এনার্জি কম কখন রিলিজ করবে, যখন কাছে থেকে ঝাঁপাবে, মানে 2 নম্বর থেকে যখন 1 নম্বরে ঝাঁপাবে তখন এনার্জি সব থেকে কম ছাড়বে,
তাহলে তখন আমার ইয়েটা কি হবে, যখন মিনিমাম এনার্জি ছাড়বে, তখন ল্যামডাটা কি হবে, ম্যাক্সিমাম হবে। আর যখন ম্যাক্সিমাম এনার্জি ছাড়বে তখন ল্যামডাটা কি হবে, তখন ল্যামডাটা মিনিমাম হবে। তো সেটাই তো ই আর ল্যামডার আমরা ই সমান জানি এইচসি বাই ল্যামডা। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বরে ছাপাতে কম এনার্জি লাগবে, তাহলে কম এনার্জি লাগবে মানে ল্যামডাটা ম্যাক্সিমাম হবে। তাই ল্যামডা যখন আমি ম্যাক্সিমাম বার করতে চাইবো মানে লংগেস্ট বার করতে চাইবো, তখন কোথা থেকে ছাপাবে, 2 নম্বর থেকে 1 নম্বরে ছাপাবে। সেটাই লেখা আছে ল্যামডা লংগেস্ট মানে হচ্ছে ই মিনিমাম। ই যখন মিনিমাম হবে ল্যামডাটা তখন ম্যাক্সিমাম হবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। উল্টো বলতে ধর আমি ল্যামডাটা এবার শর্টেস্ট চাইছি, ল্যামডা যখন শর্টেস্ট চাইবো তখন ইটা কি হবে, ম্যাক্সিমাম হতে হবে। ই ম্যাক্সিমাম কখন হবে, যখন ইনফিনিটি থেকে 1 নম্বরে এসে ছাপাবে। তো ই ম্যাক্সিমাম কখন হবে, যখন ইনফিনিটি থেকে 1 নম্বরে ছাপাবে মানে ল্যামডাটা শর্টেস্ট হবে। সেটাই, তাহলে একটা অপশন হবে শর্টেস্ট ল্যামডার জন্য কোথা থেকে কোথায় ছাপাবে, শর্টেস্ট ল্যামডার জন্য আমাকে 2 থেকে 1 নম্বরে ছাপাবে, আর লংগেস্ট ল্যামডা শর্টেস্ট আর লংগেস্ট চেয়েছিল, তাহলে শর্টেস্টের জন্য কোথা থেকে হবে, শর্টেজ যখন ল্যামডা তখন এনার্জিটা ম্যাক্সিমাম, কারণ ল্যামডা তখনই শর্ট হবে যখন এনার্জিটা ম্যাক্সিমাম, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনফিনিটি থেকে 1 এ চাপাবে ই ম্যাক্সিমাম, আর ল্যামডাটা যখন মিনিমাম চাইবো তখন আমার যখন আমি ল্যামডাটা ম্যাক্সিমাম চাইবো তখন কি হবে, ইটা মিনিমাম হবে মানে 2 থেকে 1 নম্বরে চাপাবে। সেটাই, যখন ল্যামডা শর্টেজ চাইবো তখন ইনফিনিটি থেকে 1 নম্বরে চাপাবে, যখন ল্যামডা লংগেস্ট চাইবো তখন 2 নম্বর থেকে 1 নম্বরে চাপাবে। এই হলো গল্পটা। মানে মিনিমাম এনার্জি কখন ক্ষয় হবে, মিনিমাম এনার্জি তখনই লাগবে যখন কাছ থেকে চাপাবে, আর ম্যাক্সিমাম এনার্জি কখন লাগবে, যখন দূর থেকে চাপাবে। তো সেটাই, যখন ইটা মিনিমাম তখন ল্যামডাটা লংগেস্ট, আর যখন ইটা ম্যাক্সিমাম তখন ল্যামডাটা শর্টেস্ট। বোঝা গেল? হ্যাঁ না কারো কোনো ডাউট বলতে পারো। হ্যাঁ দাদা বোঝা গেল। এই জিনিসগুলো অলরেডি কিন্তু পড়িয়ে আসা হয়েছে এবং অঙ্ক করা হয়েছে, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের পড়াশোনার সেরকম অবস্থায় আছে, তার জন্য বুঝতে পারছো না। এ হচ্ছে নেক্সট হচ্ছে দ্য ওয়েভ ফাংশন অফ অ্যাটমিক অরবিটাল অফ এইজ লাইক অ্যাটম ইজ, একটা ওয়েভ ফাংশন ইকুয়েশন দিয়ে দিয়েছে 2s অ্যাটমে। এবার হচ্ছে গিভেন দ্যাট দ্য রেডিয়াস ইন আর্মস্ট্রং, আর টেকেন আর্মস্ট্রং আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেডিয়াস ফর নোডাল সারফেস অফ হাইড্রোজেন অ্যাটম। এই যে নোডাল সারফেস কথাটা বলে দিচ্ছি, এখানেই অঙ্ক ঘুরে গেল। নোডাল সারফেস বলতে কি, যেখানে আমার সাইটা জিরো। নোডাল সারফেস বলতে নোডে আমরা কি শিখে এসেছি, নোডে আমরা পড়ে এসেছি যে সাই স্কয়ার ইকুয়াল টু 0 হয়, নোডাল সারফেসে সাই স্কয়ার 0। তো আমি কি করব, অ্যাড নোড সাই স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এই যে যেটা আমি লাল কালিতে ইয়ে করে দেখিয়ে দিচ্ছি, এটা কখনো 0 হতে পারে না, বিকজ এটা ফ্র্যাকশনটা কি করে 0 করবি, 0 হতে পারে না। তাহলে কোন পার্টটা 0 হবে, 2 মাইনাস জেডার, এই পার্টটা 0 হবে। ই টু দি পাওয়ার ইয়েকে গুলিমার, ওটা দরকারই নেই কারণ এক্সপোনেনশিয়াল পার্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 মাইনাস জেডারটা 0 হলে সাইটা 0 হতে পারে, সাই স্কয়ারটা 0 হতে পারে। তাহলে 2 মাইনাস জেড তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, মানে 2 মাইনাস জেডার ইজ ইকুয়াল টু 0। 2 মাইনাস জেডার ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আর সমান কি বলতে পারিস, 2 মাইনাস জেডার ইকুয়াল টু 0। তাহলে 2 সমান কি বলতে পারিস, 2 সমান বলতে পারিস জেডার। তাহলে এখান থেকে আর চাই, আর সমান কি হয়ে যাবে 2 বাই জেড। এবার এখানে বলে দিয়েছিল আমার কি, হিলিয়াম আয়নের জন্য বার করতে বলেছে He। He এর জন্য আমার জেড এর ভ্যালু কত হয়, He এর জন্য জেড এর ভ্যালু হয় 2। He বলতে হিলিয়ামের আমার অ্যাটমিক নাম্বার কত, 2। তাহলে 2 বাই 2 বলতে কেটে গেল, তাহলে 1 আর্মস্ট্রং হয়ে যাবে आंसर। এটাই চেয়েছিল, আর হয়ে গেল आंसर। জাস্ট একটা হিলিয়ামের 3 দাদা, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 3, হিলিয়াম প্লাস হলে তারপর 2 পাই। হ্যাঁ হুম, কি হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 3 কি করে বলছিস, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 2 তো ভাই, কি করে তখন এই দা অ্যাটমিক নাম্বার মানে তাহলে দা প্লাস অ্যাটমিক নাম্বারের উপর 8 তো প্লাস আছে He প্লাস এর গল্প ডিপেন্ড করে না, He প্লাস এর উপর ডিপেন্ড করে ইলেকট্রন সংখ্যা কটা হবে। তুই He প্লাস হোক, He2 প্লাস হোক, He3 প্লাস হোক, He4 প্লাস হোক, সবার অ্যাটমিক নাম্বারই 2। আমি ইয়ের কথা বলছি, জেড এর কথা বলছি, সরি অ্যাটমিক নাম্বার নয়, মাস নাম্বার। সরি, জেড বলতে কি, জেডটাকে কি দিয়ে বোঝায়, গন্ডগোল লেগে গেল তো। দাদা দেখিয়ে দিচ্ছি এখানে, জেড বলতে দা নাম্বার অফ প্রোটন দা, জেড বলতে অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার কি করে তোর এর উপর ডিপেন্ড করবে, প্রোটন নাম্বার অ্যাকচুয়ালি। তুই সেটা He নে, He প্লাস নে, He3 প্লাস নে, He4 প্লাস নে, He5 প্লাস নে, সবারই অ্যাটমিক নাম্বার 2 হবে। ঠিক আছে, দেখ He এর অ্যাটমিক নাম্বার কত হয়। হ্যাঁ দা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুই যেটা বলছিস সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। যদি এখানে He প্লাস এর ইলেকট্রন বার করতিস তখন দুটো ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেল, 1 হয়ে যেত। He প্লাস এর ইলেকট্রন লিখতে পারিস 1, বাট He প্লাস এর জেড সবসময়ই 2। তুই He প্লাস নে, He2 প্লাস নে, He3 প্লাস নে, শুধু H নে, যাই নিবি কিনা অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার বলতে প্রোটন, ঠিকই তো বলেছিস। বোঝা গেল? কারো কোনো ডাউট? তাহলে এই কোশ্চেনটার আমার পিক পয়েন্ট কোনটা, নোডাল সারফেস বলে দিয়েছে। নোডাল সারফেস বলতে সাই স্কয়ারটা 0 হবে। এবার সাই স্কয়ার 0 হবে, এখানে এক্সপোনেন্ট পার্ট তো 0 হতে পারে না, আমার এই যে যেটা ভগ্নাংশ আছে সেটাও 0 হতে পারে না, তাহলে হতে পারে 2 মাইনাস যেটা, এটা ইকুয়াল টু 0।
টু মাইনাস জেড আর ইকুয়াল টু 0 করলাম, সেখান থেকে আর সমান পেলাম 2/z। এবার এইচ প্লাস এর আমার জেড এর ভ্যালু কত 2 হয়, তাহলে 2/2 বলতে যেহেতু আরটা আর্মস্ট্রং এ ছিল তাই 1 আর্মস্ট্রং হয়ে যাবে অ্যান্সার। এরকম একটা কোশ্চেন এর আগেও করিয়েছি, সেম টু সেম কোশ্চেন এর আগেও এসছে। কারো কোনো ডাউট আছে তো বলতে পারো। খুব সোজা সোজা কোশ্চেন, কোশ্চেন গুলো দেখেই বড় মনে হয়, কোশ্চেন গুলোতে কিছুই নেই। বল, কোনো ডাউট আছে তো বল। না দাদা, এটা তো বিপুল, আগে হয়ে গেছে। সোহেল, না দাদা কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার দেখ নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আরো সোজা বলেছে, ফর এন ইলেকট্রন ইন এন হাইড্রোজেন অ্যাটম দ্য ওয়েভ ফাংশন ইজ প্রপোর্শনাল টু, এত গল্প পড়ার দরকার নেই, এখানে চলে আয়। হোয়াট ইজ দ্য রেশিও অফ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন কি নিউক্লিয়াসে পাওয়া যায়? হ্যাঁ না? 0 হবে দাদা। তাহলে 0 রেশিও চেয়েছিল। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস টু দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যাট A0? তাহলে আমাকে 0 উপরে 0 চলে আসছে, এবার নিচে যা থাক, নিচে হজবহল যা থাক সেটার রেশিও তো 0ই হবে, তাই না? তাহলে যেহেতু প্রবাবিলিটি অফ উপরের যে মানটা আছে, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট নিউক্লিয়াস, নিউক্লিয়াসে তো আমরা প্রমাণ করে দেখে নিয়েছি ইলেকট্রন থাকতেই পারে না, তাহলে 0 হবে। এবার নিচে যা আছে আমার দেখার দরকারই নেই, 0/something ইকুয়াল টু 0 হয়, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 0। অতটা আমি যাবোই না। বোঝা গেল? কারো কোনো ডাউট আছে তো বলতে পারো। বুঝছি। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং, দেখ কার গ্রাফ চেয়েছে, এই আরটাকে এবার এইভাবে লিখেছে, কিন্তু এটা কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ। বলছে হুইচ অফ দ্য ফলোইং রেডিয়াল ডিস্ট্রিবিউশন গ্রাফ করেসপন্ডেন্ট টু n = 3, l = 2 ফর এন অ্যাটম, n = 3, l = 2, এটা আমার কাজে লাগবে। এবার এখানে r সমান 4π² dr ψ² বলেছে, মানে এটা সেই রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ, মানে লাস্ট গ্রাফটা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ। এবার আমি বলছে n = 3, l = 2, তো n = 3 আর l = 2 বলতে কোন উপকক্ষ? 3D উপকক্ষ। n বলতে 3 আর l এর জন্য SPD, তো d, l এর ভ্যালু কি হয়? l এর ভ্যালু 0 1 2 হয়, SPD, তাহলে 3D উপকক্ষ। 3D উপকক্ষের জন্য আমাকে বার করতে বলেছে। এবার দেখ এখান থেকে আমি কি বার করব, তো গ্রাফ তো আমার আইদার, এটা তো হবে না, কারণ কেন হবে না কেন বলি, দেখ গ্রাফের জন্য আমাকে রেডিয়াল নোড বার করতে হবে। তো রেডিয়াল নোডের গল্পটা আমরা পড়েছিলাম। রেডিয়াল নোড বলতে কি পড়েছিলাম না, রেডিয়াল নোড বলতে বলেছিলাম n - l - 1। রেডিয়াল নোড মানে কোন আমার গ্রাফে যে জায়গাগুলো পয়েন্টগুলোতে ম্যাচ করে, সেই জায়গা, মানে যে জায়গাগুলো গ্রাফটা যখন এই যে আর গ্রাফটাকে টাচ করে ওই জায়গাগুলোতে নোড হয়। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, দেখ আরো একবার দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা গ্রাফ দিয়ে দেখ, রেডিয়াল ওয়েভ ফাংশনের গ্রাফ দিয়ে দেখ, নোডাল পয়েন্ট লিখে দিয়েছিলাম ওই জন্য। এই দেখ 2s এর জন্য রেডিয়াল নোড কটা হয়? একটা হয়, সেই জন্য দেখ গ্রাফটা এখানে একবার টাচ করেছিল। 3s এর জন্য রেডিয়াল নোড কটা হয়? দুটো হয়, তার জন্য দেখ দু জায়গায় টাচ করেছিল। যে জায়গায় টাচ করে সেই জায়গাগুলো কি বোঝায়? রেডিয়াল নোডটা বোঝায়। যদি ক্যালকুলেট করতে চাস, ক্যালকুলেট করে দেখতে পারিস যে n - l - 1 বসা, n - l - 1 বসা, রেডিয়াল নোড ক্যালকুলেট কর। n এর ভ্যালু কত? 2, l এর ভ্যালু কত? s এর জন্য 0, তাহলে 2 - 1 মানে 1 হচ্ছে, একটা রেডিয়াল নোড হচ্ছে। 3s এর জন্য ক্যালকুলেট করতে পারিস, দেখ 3s এর জন্য কি হবে? n - l - 1 মানে 3 - 0 - 1, মানে 3 - 0 - 1 মানে কত? দূর, তাই দু জায়গায় টাচ করেছে। তাহলে এখানে আমার কি উপকক্ষ দিয়েছে? মানে এখানে 3D উপকক্ষ দিয়েছে। 3D উপকক্ষের রেডিয়াল নোডটাকে বার করে নিবি, যে ক জায়গায় টাচ করতে পারে সেটা আগে বার করবি। 3D উপকক্ষ, তাই 3D উপকক্ষ n বলতে 3 আর l বলতে কত? l বলতে d বলতে 2 বোঝায়। n বলতে 3 আর l বলতে কি বোঝায়? l বলতে 2 বোঝায়। তো 3 - 2 - 1 মানে টাচই করবে না। রেডিয়াল নোড তাহলে 0, মানে আমার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা টাচই করবে না। তো ফার্স্ট গ্রাফটা যেটা দিয়েছে দেখ, অলরেডি দুবার গ্রাফটা টাচ করে গেছে, তাহলে এটা হতেই পারে না। 2 নম্বর যে গ্রাফটা দিয়েছে দেখ, বি যে গ্রাফটা দিয়েছে দেখ, এখানে এসে অরিজিন থেকে স্টার্ট হয়েছে, নিয়ে এখানে দেখ এসে টাচ করে গেছে, তাহলে এটা হবেই না, টাচ করা চলবে না। আর সি যে গ্রাফটা আছে দেখ, এই উপর থেকে তো স্টার্ট হতে পারে না, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ নিচ থেকে স্টার্ট হয়, আমরা দেখেছিলাম। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফটা যদি দেখে নিস, একবার দেখে নে r² 4π² গ্রাফটা কেমন হয়, অরিজিন থেকে স্টার্ট হয়, আর একবার দেখে নে তাহলে কি হয়ে যাবে। এই দেখ অরিজিন থেকে স্টার্ট হয়, নিয়ে এইভাবে প্যারালাল চলতে থাকে, যদি রেডিয়াল নোড না থাকে। তো সেটাই, রেডিয়াল নোড আমার তো এখানে নেই, রেডিয়াল নোডের ভ্যালুটা 0 চলে এসেছে, তার মানে আমার কখনোই আর অ্যাক্সিসকে, মানে এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। তো গ্রাফটা কোনটা? এই গ্রাফটা দেখতেই পাচ্ছিস, দেখ অরিজিন থেকে স্টার্ট হয়েছে, অরিজিন থেকে স্টার্টে উঠে যায় পিকে, নিয়ে এইভাবে প্যারালাল চলতে থাকছে, এখানে টাচ করেনি কিন্তু। এই জায়গাটা ভালো করে যদি দেখি, ছবিটা টাচ করে না। তো যেহেতু রেডিয়াল নোডটা 0, টাচ তো করবেই না, তাহলে গ্রাফটা কার হয়ে যাবে? সি এর। আর ডি এরটা কেন হবে না? কারণ টপ থেকে স্টার্ট হয়েছে, টপ থেকে তো কখনো স্টার্টই হয় না 4π² dr ψ² গ্রাফ।
তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে সি হয়ে যাবে কারেক্ট। তো এইভাবে প্রথমে কোনগুলো হবে না সেটা দেখবো, তারপর কোনটা হবে সেটার দিকে তাকাবো। বোঝা গেল? হ্যাঁ না না? কারো কোনো ডাউট বলতে পারো। হ্যাঁ দাদা বোঝা গেল। এই গেল ব্যাপার। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন দেখ কিছুক্ষণ আগে করলাম। বলেছে নেক্সট কোশ্চেনটা কি বলেছে, নেক্সট কোশ্চেনটা বলেছে নেক্সট কোশ্চেন করেই দেখি দিই। বলেছে দ্য রেডিয়াল ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন অ্যাজ, একটা রেডিয়াল ওয়েভ ফাংশনের আমাকে ইয়ে দিয়ে দিয়েছে, where x equal to 2r/a0 নিয়ে বলেছে দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পজিশন অফ রেডিয়াল নোডস। রেডিয়াল নোডস বার করতে বলেছে। রেডিয়াল নোডস বার করা মানে কি? রেডিয়াল নোডস বার করা মানে কি? এইটাকে ইয়ের সাথে ইকুয়েট করা, এটাকে জিরোর সাথে ইকুয়েট করা, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। রেডিয়াল নোড বার করা মানে কি? জিরোর সাথে ইকুয়েট করা। তাহলে সাইটাকে আমি কি করতে পারি? সাইটাকে জিরোর সাথে ইকুয়েট করতে পারি, অথবা সাই স্কয়ার করতে পারি, যেটাই খুশি। তো এখানে দেখ এই টোটাল পার্টটা তো জিরোর সাথে ইকুয়াল হতে পারে না, কারণ একটা ফ্র্যাকশন টাইপে আছে। তাহলে জিরোর সাথে ইকুয়েট হতে পারে কোনটা? এই x - 1 সমান 0 করতে পারিস, আর x² - 8x + 12 এটা ইকুয়াল টু 0 করতে পারিস, আর এটা তো এক্সপোনেন্ট পার্ট, এটাও জিরোর সাথে ইকুয়েট করতে পারবি না। তাহলে সাইটা কখন 0 হবে? যখন x - 1 আর x² - 8x + 12 এটা ইকুয়াল টু 0, তখনই যেহেতু নোটস বার করতে বলেছে তাই এটাকে ইকুয়াল টু 0 করছি। তো রেডিয়াল নোট যেহেতু 0, তাহলে এখানে কি করবি? x - 1 সমান 0, এটা একটা ইকুয়েশন। সেখান থেকে x সমান কি বলতে পারিস? সেখান থেকে x সমান 1 বলতে পারিস, এটা একটা পেলি। আর একটা কি করতে পারিস? x² - 8x + 12 ইকুয়াল টু 0। এবার এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে ফেল, x² - 6x - 2x + 12 ইকুয়াল টু 0। এবার কর এখান থেকে x * x - 6 -2 যদি কমন নিস, x - 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হবে? x - 6 x - 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x সমান কি পেয়ে যাবি? এখান থেকে x সমান পেয়ে যাবি 6,2। তাহলে x এর ভ্যালু একটা পেলি 1 আর x এর ভ্যালু পেলি 6,2। এবার এখানে কি বার করতে বলেছে? দা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পজিশন অফ রেডিয়াল নোডস ফ্রম নিউক্লিয়াস। তো রেডিয়াল নোডস এর ফর্মুলাটা বলে দিয়েছে এখানে, x সমান 2r/a0। ঠিক আছে, x সমান বলেছে 2r/a0। তো x এর ভ্যালু যখন 1 তখন মিনিমাম, আর x এর ভ্যালু যখন 6 তখন ম্যাক্সিমাম। দেখতেই পাচ্ছিস মিনিমাম কখন হবে? যখন x এর ভ্যালু 1, আর x এর ভ্যালু এখানের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 6টা। তাহলে x এর ভ্যালু 1 হলে মিনিমাম, তাহলে x সমান জানিস, x সমান ওরা বলে দিয়েছে 2r/a0, সেটারই মিনিমাম ম্যাক্সিমাম এসেছে। মিনিমামের সময় x এর জায়গায় কি বসাবি? মিনিমামের সময় x এর জায়গায় 1 বসিয়ে দে, কারণ 1টাই মিনিমাম ভ্যালু এসেছে। তাহলে 1 সমান কি হবে? 1 সমান হবে 2r/a0। তাহলে এখান থেকে কি পেয়ে যাবি? কি বার করতে বলেছে তোকে? মিনিমাম নোটস। তাহলে এখান থেকে r সমান কি হয়ে যাবে? আর এই ভ্যালুটা বার করতে বলেছে, r সমান কোনাকুনি গুণ, মানে এটা a0/2 হয়ে যাবে। r সমান a0/2, এটা হয়ে গেল মিনিমামের জন্য রেডিয়াল ভ্যালু, মানে r এর ভ্যালু। নেক্সট যদি বার করতে যাস ম্যাক্সিমামের জন্য কি হবে? ম্যাক্সিমাম সময় x এর জায়গায় কি বসাবি? 6 বসাবি, x সমান 6। x সমান 6 বসাস, তাহলে x এর জায়গায় 6 বসিয়ে দে, 6 সমান কি হবে? 2r/a0। তাহলে এখান থেকে r এর ভ্যালু আবার বার কর, r সমান কি হয়ে যাবে? 6a0/2। 6a0/2 বলতে 3a0। তাহলে মিনিমামের জন্য ভ্যালুটা হলো a0/2, ম্যাক্সিমামের জন্য ভ্যালুটা হলো 3a0। কোথাও অপশন আছে নেই এখানে? a0/2 3a0, বি অপশন আছে। অ্যান্সার হয়ে গেল কারেক্ট। কিচ্ছু নাই কোশ্চেনটায়, শুধু তোকে মাথায় রাখতে হবে যে কি করলে সাইড ভ্যালুটা 0 আসবে। এই পার্টটা তো 0 হতে পারে না, এক্সপোনেন্ট পার্ট 0 হতে পারে না। তাহলে এই যে আমার x এর টার্মটা আছে সেই পার্ট দুটো 0 হতে পারে, সেই দুটো পার্ট 0 করে x এর দুটো ভ্যালু পেলি। এবার x সমান আবার বলে দিয়েছিল 2r/a0। এবার x এর জায়গায় একবার 1 বসালি মিনিমাম ভ্যালুটা, x এর জায়গায় একবার 3 বসালি ম্যাক্সিমাম ভ্যালুটা, নিয়ে r এর ভ্যালু পেয়ে গেলি ডিফারেন্ট। কারো কোনো ডাউট তো বলতে পারিস। না দাদা বুঝতে পেরেছি। ওকে, এবার দুটো কোশ্চেন তাহলে টাস্ক দিয়ে দিই। লাস্ট দুটো কোশ্চেন আমি সলভ করে দিই নিয়োজনে। এই দুটো কোশ্চেন আর এই যে একটা কোশ্চেন করাইনি, ওই দুটো টাস্ক আমার এখানে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তাহলে করি দেবো, যা উঠবি। যদি বলিস করে দিতে করি দাও, করে দেবো। দেখিস, চেষ্টা করিস, চেষ্টা করবো দাদা। করিস। চেষ্টা করবো। দেখ কি দিয়েছে, আমি কোশ্চেন দুটো এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা এক্সপ্লেন করে দিচ্ছি। যদি এগুলো না নিজেরা পারিস তাহলে করিস, আর যদি না পারিস তাহলে আমাকে বলিস অ্যাটলিস্ট, তাহলে আমি একবার বলে দেবো, ঠিক আছে? আমি হালকা করে সব দুটোই বলে দিচ্ছি, ঠিক আছে? বলছে ইফ দ্য বাইন্ডিং এনার্জি অফ এ সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ এন হাইড্রোজেন অ্যাটম লাইক ইজ 24 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সেকেন্ড এক্সাইটেড স্টেট বলেছে, কথাটা ভালো করে মাথায় রাখবি। সেকেন্ড এক্সাইটেড স্টেট বলতে মানে এর ভ্যালুটা কত? 3। ভেরি গুড, ভেরি গুড। n এর ভ্যালু 3 বলে দিয়েছে, নিয়ে এটা 24 ইলেকট্রন ভোল্ট। মানে বন্ডিং এনার্জি বলতে নিউক্লিয়াস তো ইলেকট্রনকে কোনো একটা ফোর্স দিয়ে, ইলেকট্রনের ফেস দিয়ে আটকে রেখেছে, সেই বাইন্ডিং এনার্জিটা বলে দিয়েছে 24 ইলেকট্রন ভোল্ট। এবার বলেছে দ্য আয়োনাইজেশন এনার্জি অফ দ্য স্যাম্পল। আয়োনাইজেশন এনার্জি অলরেডি পড়িয়েছিলাম, যে আয়োনাইজেশন এনার্জি হচ্ছে একটা ইলেকট্রনকে বার করতে যতটা ফোর্স দিতে হয়, মানে এনার্জি রিকোয়ার্ড টু টেক এন ইলেকট্রন ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রনকে বাইরে বার করতে, ইলেকট্রন তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে আটকে আছে নিউক্লিয়াসের সাথে, সেই একটা ইলেকট্রনকে যদি বার করতে হয় সেই এনার্জিটাকে বলে আয়োনাইজেশন এনার্জি। তো সেই আয়োনাইজেশন এনার্জিটা বার করতে বলেছে, চেষ্টা করবি, ঠিক আছে?
চেষ্টা করবি, না হলে তো আমি আছি। সিমিলারলি আরো একটা এরকম অঙ্ক আছে, তো এটাও চেষ্টা করবি, এই দুটো চেষ্টা করবি। আর এই অঙ্কটা, এই যে কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা একবার দেখবি, আমি করিয়ে দেবো ঠিকঠাক ঠিকঠাক। তাহলে এই তিনটা কোশ্চেন আমি বাদ রাখলাম। এই কোশ্চেনটা ভুল আছে, এটা ইনকারেক্ট স্টেটমেন্ট হতো, ইনকারেক্ট স্টেটমেন্ট হতো, তো সেটা পরে বলে দেবো। দেখ দেখিয়ে দিচ্ছি হালকা করে, এই কোশ্চেনটা আমি ইয়েটা বলেই দিই। দেখ আমাকে কলাম 1 আর কলাম 2টা ম্যাচ করা, মানে ইনকারেক্ট স্টেটমেন্ট হতো, ইনকারেক্ট স্টেটমেন্ট এটা হতো 1 3s, ম্যাচ করবে না। তো যাই হোক, 1s অরবিটাল, 1s অরবিটালের সাথে কোনটা ম্যাচ করবে? তো 1s অরবিটাল, s অরবিটাল আমরা পড়েছিলাম, s অরবিটাল হয় স্ফেরিক্যাল, মানে কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে না s অরবিটালে। s অরবিটালে কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে না। তো 1s অরবিটালের ইয়ে কি হবে, মানে যদি সাইড ইকুয়েশন বোঝায়, কিছুক্ষণ আগে ইকুয়েশন গুলো লেখা ছিল, মুখস্থ না করলেও পারা যাবে। কি করে পারা যাবে দাদা? দেখ এই ইকুয়েশনটাই কোথাও থিটা নাই, তার মানে অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি নেই। s অরবিটালে কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে না, বিকজ স্ফেরিক্যাল শেপ হয়। তাহলে 1s এর জন্য যে আমার ওয়েভ ইকুয়েশন, সেটা এইটাই হবে। কারণ বাদ বাকিগুলো কেন হবে না? কারণ দেখ এখানে থিটা আছে, অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি, তার মানে পি এর হবে, এস এর হবে না। 1 রেডিয়াল নোট, এস এর জন্য কোনো রেডিয়াল নোট থাকে না, কিছুক্ষণ আগেই পড়লি। 0 মানে 1s এর যদি রেডিয়াল নোট ফর্মুলা বসাস n মাইনাস l মাইনাস 1, 1 এর ভ্যালু l বসাচ্ছিস, l এর জায়গায় s এর ভ্যালু 0 বসাচ্ছিস, আর একটা 1 আছে, তাহলে 0 হয়ে যায়, রেডিয়াল নোট তো থাকে না 1s এর, তাহলে এটাও হবে না, অপশনটা ম্যাচ করছে না। এই ইকুয়েশনে থিটা আছে, তো 1s এর তো কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে না, তো থিটা তো হবেই না। আর এক্স ওয়াই প্লেন ইজ এ নোডাল প্লেন, 1s এর তো কোনো নোডাল প্লেনই থাকে না, সব জায়গায় ইলেকট্রন পাস সম্ভাবনা ম্যাক্সিমাম। তাহলে অপশন কোনটা হবে? 1s এর জন্য, 1s অরবিটালের জন্য এটাই অপশন হবে, তাহলে এটা কারেক্ট। সিমিলারলি পরের গুলো যদি জন্য দেখতে চাস, দেখতে পারিস 2s অরবিটাল। 2s অরবিটালেরও এখানে কোনো 2s অরবিটালে কি হয়, 2s অরবিটালে একটা রেডিয়াল নোট থাকে, যদি ফর্মুলায় বার করতে চাস দেখ n মাইনাস l মাইনাস 1, n এর জায়গায় 2 বসা, l বলতে কত 0, আর 1 এর জায়গায় 1, তাহলে 2 মাইনাস 1 বলতে 1, তাহলে 2s এর জন্য এটা কারেক্ট, মিলে গেল। 2p অরবিটাল, 2p অরবিটালের জন্য জানিস যে xy প্লেনটা নোডাল প্লেন হয় 2p অরবিটালে, তো 2p যেটা অরবিটাল xy নোডাল প্লেন, আমরা অলরেডি এটা দিয়ে একটা কোশ্চেন করেছি এর আগে। তো 2p এর xy প্লেনটা নোডাল প্লেন হয়, আশা করছি মনে আছে। দেখ ছবিটা এঁকেও দিয়েছি এখানে, এটা হচ্ছে 2p যেটা ছবিটা, এটা যদি জেড অ্যাক্সিস হয়, এটা হয় এক্স ওয়াইটার নোডাল প্লেনটা, এটা নোডাল প্লেন। তাহলে 2p জন্য এক্স ওয়াই এর নোডাল প্লেন ম্যাচ করে গেল। আর 3d জেড স্কয়ারের জন্য 3d জেড স্কয়ার, এবার ডি জেড জানিস, জেড তো ডিটার আমার অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে, তাহলে ডি জেড এর থিটা একটা ব্যাপার থাকবে, তো ডি জেড এর ইকুয়েশনটা এটা হয়ে গেল। তো মুখস্থ না করলেও কিন্তু দেখে দেখেই বোঝা যাবে, এস এর অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে না, তাই এটা ইকুয়েশন হয়ে গেছিল, থিটা ছিল না। ডি এর অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে, আমরা পড়ে এসেছি অলরেডি, তার জন্য থিটা এটা ইকুয়েশন হবে। 2s এর একটা মাত্র রেডিয়াল নোট থাকে, ফর্মুলা দিয়ে পুট করে পেয়ে গেলাম। আর 2p এর জন্য এক্স ওয়াইটা নোডাল প্লেন হয়, যেটা আমরা পড়ে এসেছি, তাহলে ম্যাচ করে গেল। এই ম্যাচিং গুলো এখানে করতে বলছিল, আর কিছুই না। বোঝা গেল? কোনো ডাউট নিয়ে এখানে ম্যাচিং করার পর এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? এই অপশনটা ইনকারেক্ট হতো। 1 3s এখানে ম্যাচ করেছিল, যেটা কখনোই নয়। 1 এর সাথে এখানে 1 এর সাথে 2 নম্বরটা ম্যাচ করেছিল, 1 এর সাথে তো 2 নম্বর ম্যাচই করছে না, 1 এর সাথে তো 1ই ম্যাচ করছে, 1 এর সাথে এই 1 ম্যাচ করছিল, তাই তো? এটা এখানে ভুল করেছিল আর কি, ঠিক আছে। কোশ্চেনটাও তো এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনকারেক্ট কম্বিনেশন, বাদ বাকি ম্যাচ করে যাবে, 4 4 এর সাথে আর ম্যাচ করবে, সবই ম্যাচ করবে। যাই হোক, কোশ্চেনটা একটু ভুল ছিল, তার জন্য করাইনি। বুঝতে পারলি কি বললাম, ইকুয়েশন গুলো কি করে ফর্ম করলাম, বুঝতে পারলি? আইদার তুই হ্যাঁ দাদা। ইকুয়েশন গুলো মনে রাখবি, অথবা এই দেখ এই ইকুয়েশন গুলো, যে ইকুয়েশন গুলো দেখিয়েছিলাম, ইকুয়েশন মনে রাখবি কেন? অত জাস্ট দেখে দেখেই বোঝা যায়, এস এর কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে না, থিটা থাকবে না, পি এর অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি থাকে, আর বাদ বাকির অপশন গুলো তো ইকুয়েশন আকারে ছিল না, অন্যান্য ইকুয়েশন। দেখ এই ইকুয়েশন গুলো দেখ, এস এর জন্য দেখ এই ইকুয়েশনটা লেখা ছিল ওখানে, কোথাও থিটা আছে, কোথাও থিটা নাই, এস এর জন্য কোথাও থিটা নাই, বাট যখনই পি স্টার্ট হয়ে গেল দেখ থিটা, পি হয়ে গেল থিটা, পি হয়ে গেল থিটা, থিটা ফাই সবই। এই হলো গল্প। তো এখানে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আরো কোশ্চেন করানো যায়, এই তো কটা কোশ্চেন হলো, সেই কোশ্চেন গুলো করাবো না, পরীক্ষায় দেবো, মানে ফার্স্ট মেগা মক টেস্টে দেবো কোশ্চেন গুলো, সেখান থেকে তোরা করে নিবি, বুঝতে পারলি? ওকে, কারো কোনো ডাউট? আমি এখনই স্টার্ট করে দিতাম, বাট সবাইকে বলে দিয়েছি কমপ্লেক্স নাম্বারটা, তাদের 1 ঘন্টা পড়ানো যেত আরামসে কমপ্লেক্স নাম্বারটা, কেউ নেই তো সে কমপ্লেক্স নাম্বার স্টার্ট করে দিত। ঠিক আছে, যাই হোক, কমপ্লেক্স নাম্বার কেউই নেই, বিপুল, সোহেল আর আকাশ, আসি দাদা। তিনজন। যাই হোক, তাহলে 1 ঘন্টা ক্লাস এখানে কমপ্লিট হয়ে গেল। কারো যদি কোনো ডাউট থাকে অ্যাটমিক স্ট্রাকচারে বল, ডাউটটা নিয়ে নেবো, তাহলে ক্লাস অফ না করবো দাদা। সন্ধ্যের দিকে আবার। ঠিক আছে, তাহলে সন্ধ্যের ক্লাসটা কটা থেকে করবি? 6:30 করবি না 7টা থেকে করবি বল? সন্ধ্যের ক্লাসে 7টা থেকে করো দাদা। 7টা থেকে, তাহলে গ্রুপে লিখে দে সন্ধ্যের ক্লাস 7টায় স্টার্ট হবে, কমপ্লেক্স নাম্বার পড়াবো। আচ্ছা দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলো। রেকর্ডিং অফ করছো? না রেকর্ডিং অফ করিনি, অফ করবো রেকর্ডিং।
হ্যাঁ দাদা দাদা দাঁড়াও, রেকর্ডিং অফ করে দিচ্ছি। দাউদ নভেম্বর, দাঁড়া, স্টপ প্রেজেন্টিং স্ক্রিন। হ্যাঁ বল। বলছি এক্সাম দেওয়ার পর দাদা কি এক্সাম দেওয়ার পর? দেওয়ার পর যে কোশ্চেন গুলো থাকবে, হুম টেস্টের কোশ্চেন গুলো, হুম ওগুলো অ্যানালাইজ করাটা হচ্ছে মেন। কিন্তু দাদা ওটা মানে মানে আমি ভাবছি যে খাতায় করে করব নাকি মানে পিডিএফটা তো ফোনেই থাকবে, দেখ, কিন্তু আমি ওগুলো তো তো প্রথমেই রিভাইজের। বলেছিলাম বাবু যে 4টে খাতা বানাবে। 4টে খাতা কি কি বানাবো? একটা হচ্ছে লাইভ ক্লাসের খাতা, করতেও পারো নাও করতে পারো, ওটা অপশনাল ছিল। তারপরে যে লাইভ ক্লাসটা করার পর যেটা বুঝলে সেটা শর্ট নোট করা, এই একটা খাতা। 2 নম্বর ছিল ফর্মুলা, ওই যে লাইভ ক্লাস করে যে ফর্মুলা গুলো পেলে সেই ফর্মুলা একটা খাতা 2 নম্বর। 3 নম্বর খাতা ছিল, বলেছিলাম যে ওই যে টপিকটা পড়লে সেই টপিকের উপর যে কোশ্চেন গুলো পেলে, তোমরা তো নিজেরা কোশ্চেন প্র্যাকটিস করো না, তার জন্য আমি পরীক্ষা দিই। পরীক্ষাতে এক একটা টপিকের উপর 50টা করে টেস্ট কোশ্চেন দেখা, মানে 6 50 এবং 300টা কোশ্চেন একটা চ্যাপ্টারের উপর। যে অ্যাটমিক স্ট্রাকচারের উপর দেখবি 300টা কোশ্চেন একটা টেস্ট দিয়ে দিয়েছি অলরেডি, টেস্ট আপলোড করা আছে। তো ওই টেস্টের একটা খাতা করতে হবে আলাদা করে, যেখানে কোশ্চেন গুলো লিখে রাখবি, মানে যে কোশ্চেন গুলো তুই ক্লাস করতে গিয়ে পেলি, যে কোশ্চেন গুলো তুই ইয়েতেও পেলি, ক্লাস করতে গিয়ে 1 নম্বর, আর একটা হচ্ছে ওই পরীক্ষা দিতে গিয়ে। তো ওই কোশ্চেন গুলো একটা খাতার মধ্যে লিখতে হবে। শর্ট নোটের খাতা, ফর্মুলা বুকের খাতা, কোশ্চেন প্র্যাকটিস বুকের খাতা, আর চাইলে লাইভ ক্লাস নোটের খাতা। এই 4টে খাতা মিনিমাম তোদেরকে মেনটেন করতেই হবে। 3টা খাতা বুঝতে পারলি বানাইছি না? দাদা, একটা মানে কোশ্চেন আনসারের খাতা একটা বানাইছি, কিন্তু ওইটাতেই ওই ওই টেস্টেরটা কোশ্চেন, বানাবো। হ্যাঁ ওই কোশ্চেন অ্যান্সারে তো টেস্টের খাতাটা বানাবি, তাই না? টেস্টের কোশ্চেন গুলো এত দাদা ইম্পর্টেন্ট চিন্তা করতে পারবি না। হ্যাঁ দাদা, মানে দেখছি লেভেলটা ডাউন আছে, কিন্তু মানে দাদা অনেক টাইম লাগবে মানে তুলতে। তো টাইম তো ভাই ভাবছিলাম যে সবেই লাগবে ভাই। দেখ, আমি তো একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোদেরকে এখন যদি র্যাঙ্ক করতে হয়, তোদেরকে যদি এখন জিলেট 2022 র্যাঙ্ক করতে হয়, তাহলে তোদেরকে এখন মিনিমাম এই 5 ঘন্টা 6 ঘন্টা মতো ক্লাস হবে সারাদিনে। তো 5 ঘন্টা 6 ঘন্টা মতো ক্লাস করার পরেও 6 ঘন্টা তোদেরকে নিজেদেরকে দিতে হবে। 12 ঘন্টা তোদেরকে এখন ডেডিকেটেডলি এই 100 দিন দিতে হবে র্যাঙ্ক করার জন্য। তাছাড়া কিন্তু র্যাঙ্ক আসবে না। তারপর তোরা বুঝেই যাবি তোদের র্যাঙ্ক আসবে কি আসবে না তোর ওই মেগা মক টেস্ট গুলো দিয়ে কে কেমন পারফর্ম করছে। কারণ মেগা মক টেস্ট যেটা হবে ফেব্রুয়ারির এন্ডে একটা হবে, মার্চের এন্ডে একটা হবে, এপ্রিলের এন্ডে একটা হবে, মে 10 তারিখে একটা হবে। 4টে মেগা মক টেস্ট হবে। তো 4টে মক টেস্ট পুরোপুরি তোদের জিলেটের ধাঁচে, জিলেটের টাইমিং এ পরীক্ষা দিবি। মানে জিলেটের যে 11 থেকে পরীক্ষা স্টার্ট, 11 থেকে 1টা অবধি পরীক্ষা দিবি। 4 দিন 4টে সেট। 4টে সেট আমি একদম হাতে খাতায় লিখে, একদম তোদের যেমন এমএসকিউ আছে সেই এমএসকিউ প্যাটার্ন, যেমন প্যাটার্ন তোদের এখান থেকে যেমন মার্কস ডিস্ট্রিবিউশন 50 35 25 10, সেই প্যাটার্নে সেম ইয়েতে তোদেরকে আমি ওএমআর তো অলরেডি টেলিগ্রামে আপলোড করাই আছে, আবার দিয়ে দেবো। ওএমআরটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে আসবি, নিয়ে লিখে লিখে পরীক্ষা দিবি। আমি রোল নাম্বার দিয়ে দেবো, সবকিছুই দিয়ে দেবো। সব একদম যেমন তোরা পরীক্ষার হলে সিনারিওটা, সেম সিনারিওটা ঘরে ফেস করবি তার আগে। প্রথম ফার্স্ট টেস্ট হবে ফেব্রুয়ারি 28 তারিখ বা কোনো একটা রবিবার দেখে, ফার্স্ট টেস্টটা। বুঝতে পারলি তো? আমি পরীক্ষার কোশ্চেন কিন্তু যা পড়েছি সেখান থেকেই করবো। এমন কিছু নয় যে একদম এক্সেপশনাল কোনো কিছু দিয়ে দিলাম, এরকম কিছু না। যা পড়েছি তাই থাকবে। হ্যাঁ বল, কি বললি সোহেল? বললাম এই কি বললি? টেস্ট গুলোতে কম নম্বর পেলে কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপারই নাই, টেস্ট গুলো তো কেউ দেখছে না নাম্বার তোর। 1 নম্বর পেলেও কোনো অসুবিধা নেই, 1 মার্কস ওটাই। পেলেও কোনো অসুবিধা নেই, মাইনাস পেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ফাইনাল টেস্ট যে মেগা মক টেস্ট গুলো নেবো, যেটা ফেব্রুয়ারি এন্ডে মার্চের এন্ডে, সেগুলো যদি খারাপ করিস তোরা নিজেরাই বুঝিয়ে যাবি যে আমাদের র্যাঙ্ক আসবে না। ওগুলো তো দেখবো ভালো মতন। আর দাদা বলছি এই যে টেস্ট গুলো এগুলোতে কি মানে নেগেটিভ মার্কিং রাখছো নাকি? এই টেস্ট গুলোতে নেগেটিভ নেই, বাট যে 120 নম্বরে পরীক্ষা হবে সেখানে নেগেটিভ মার্কিংটা থাকবে। যেমন তোদের প্যাটার্নে নেগেটিভ আছে সেরকম নেগেটিভ মার্কিং থাকবে না। বুঝতে পারলি? দাদা বুঝছি। এখন দাদা রাতে ক্লাস হবে নাকি? আবার ম্যাথ সন্ধ্যে ক্লাস 7টা থেকে ক্লাস হবে, রাত্রে বলতে হবে সন্ধ্যে 7টা থেকে ক্লাস হবে। কমপ্লেক্স 7টা নাম্বার ওই থেকে? 114 পাতা পিডিএফ দিয়েছি, 114 পাতা পিডিএফটা যতটা পারি শেষ করবো। শেষ করতেই হবে, ধরে রাখ 11 অব্দি ক্লাস হলো আজকে সন্ধ্যা থেকে, কারণ অনেকটা টাইম লস হয়ে গেছে। কালকে আমার শরীর বলছে অফিসে চাপ পড়ে গেছিল। আবার সন্ধ্যে 7টা থেকে ক্লাস হবে। গ্রুপে একজনকে জানিয়ে দে, বিপুল জানিয়ে দিস তো গ্রুপে, সন্ধ্যে ক্লাসটা 7টায় স্টার্ট হবে, 7:30টার বদলে। ঠিক আছে দাদা, জানাচ্ছি। ঠিক আছে, বেশ ভালো করে পড়, বেস্ট অফ লাক। বেস্ট। হ্যাঁ দাদা বলো। ঠিক আছে। বলছি ফার্স্ট চ্যাপ্টারের সাথে কি সেকেন্ড চ্যাপ্টারের কোনো মিল হবে কেমিস্ট্রি? এটাই লাস্ট কথা। অবভিয়াসলি প্রত্যেকটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে কেমিস্ট্রির। যে অ্যাটমিক স্ট্রাকচার যা পড়লি সবগুলো লিঙ্ক আপ হবে এবার।
মানে অ্যাটমিক স্ট্রাকচারটা এত ভালো করে পড়লাম, এবার কেমিক্যাল বন্ডিং, এই যে অ্যাটমিক কনফিগারেশন, তোদেরকে যেটা বলা হয় না 1 থেকে 100 অব্দি কনফিগারেশন খাতায় লিখে প্র্যাকটিস করবি। এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা দিয়ে দিয়েছিলাম, এই 1 থেকে 100 লিখে প্র্যাকটিস করবি। এখান থেকে একটা কোশ্চেন কমন তোদের পরীক্ষাতে, যে কোনো একটা অ্যাটমিক কনফিগারেশন তোদের পরীক্ষায় আসবে। এখানে নোবেল গ্যাসের রেসপেক্টে দেওয়া আছে, হিলিয়ামটা ইয়ে করে দিয়েছে, হিলিয়ামের পরে যে যে গ্যাসগুলো আছে, নিয়নের রেসপেক্টে নিয়নের পরে যে যে গ্যাস আছে নিয়ন রেসপেক্ট দিয়ে দিয়েছে। তো মনে রাখবি হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, নেডন মনে রাখবি, বাদ এগুলো আরামসে হয়ে যাবে। তো এই 1 থেকে 100, 118 তো করতে মানে 1 থেকে 100 মুখস্থ করে নিবি খাতায় লিখে লিখে, তাহলে কিন্তু পরে চাপ হবে পরীক্ষাতে। বুঝতে পারলি? ও শেয়ার স্ক্রিন তো করি নাই, দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা বললাম, তারা 1 সেকেন্ড শেয়ার স্ক্রিন তো করি নাই। এই দেখ, এই যে অ্যাটমিক কনফিগারেশন দিয়ে দিয়েছি, ইলেকট্রনিক কনফিগারেশন, এখান থেকে 1 থেকে 100 একদম লিখে লিখে প্র্যাকটিস করে ফেলবি। একটা কোশ্চেন এখান থেকেই আসবে, একটা কোশ্চেন এখান থেকে কমন 1 নম্বর ধরে রাখ এখন থেকেই, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে। ঠিক আছে? তো ফাইনালি আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা কমপ্লিট হলো ফাইনালি। তো চলো, বিগ থ্যাংক ইউ টু অল টু অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাসেস। সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে, সেখানে আমরা কমপ্লেক্স নাম্বার নতুন চ্যাপ্টার করবো, এবং কমপ্লেক্স নাম্বার আজকের একটা পরশুর মধ্যে কমপ্লিট করবো আমরা। কমপ্লেক্স নাম্বার পরশুর মধ্যে, কালকে দুটো ক্লাস অনেকটাই শেষ হয়ে যাবে, পরশুর মধ্যে। বিপুল কিছু বলছো, বলে ফেলো। পরশুর মধ্যে হ্যাঁ কমপ্লিট দাদা হবে, ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে দাদা। তারপরে আবার ফিজিক্সের দুটো চ্যাপ্টার করবো, নিয়ে আবার ম্যাথে আসবো আমরা। ঠিক আছে? ঠিক চলো, আছে দাদা। হ্যাভ এ গ্রেট ডে। সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে, গ্রুপে জানিয়ে দিও। হ্যাঁ দাদা জানিয়ে দিচ্ছি দাদা। ওকে ফাইন, ভেরি গুড, চলো বাই।